ওকে, সো আমরা ইতিপূর্বে হচ্ছে ম্যাট্রিক্স পড়ছি। সো ডিটারমিনেন্টটা দেখতে অনেকটা ম্যাট্রিক্সের মতোই, বাট ডিটারমিনেন্ট জিনিসটা আসলে কি সেটা আর কি আসলে আমরা প্রথমে একটু বোঝার চেষ্টা করি। তোমরা কি কেউ জানো ডিটারমিনেন্ট জিনিসটা কোত্থেকে আসছে? মানে প্রত্যেকটা জিনিসের কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড থাকে, যে একটা জিনিস আসলো কোত্থেকে, মানে এই জিনিসটা কেন আসলো, প্লাস এটা আমি কিভাবে ইউজ করতেছি, কেন ইউজ করতেছি। তো ডিটারমিনেন্টের ব্যাকগ্রাউন্ড জানো কেউ? ডিটারমিনেন্টটা আসছে কোত্থেকে? হ্যাঁ, ম্যাট্রিক্সের মধ্যে যে একটা সাধারণ নিয়ম বের করার জন্য এটা আসছে। না, হয় নাই। ডিটারমিনেন্ট আসছে সরল সমীকরণ থেকে। সরল সমীকরণ জোট, সরল সমীকরণ জোট থেকে নির্ণায়কের সৃষ্টি। ঠিক আছে, ওকে, নির্ণায়কের সৃষ্টি। আচ্ছা, বলতে পারবা সরল সমীকরণ কাদেরকে বলে? আচ্ছা, আমি একটা এক্সাম্পল দিই। ধরো আমি একটা মান আসবে। হ্যাঁ, ঠিক বলছো, অনেকটাই কাছাকাছি গেছে। তো ধরো আমি একটা সমীকরণ লিখলাম। সমীকরণ মানে তো বুঝো, সমীকরণ এক পাশে জিরো থাকে আর এক পাশে কিছু থাকে, অথবা সমীকরণের দুই পাশে সেম ভ্যালুর দুইটা জিনিস থাকতে হবে। তো ধরো আমি একটা সমীকরণ লিখলাম, ওয়ান থাকবে 2x² প্লাস ধরো 2x², আমি সমীকরণটা এভাবে দিই, 2x² ইজ ইকুয়াল টু 2। আচ্ছা বলো তো এটা সরল সমীকরণ কিনা? না ভাইয়া, কারণ এখানে x মান তো দুইটা আসতেছে। এক্স্যাক্টলি, সবসময় একটা জিনিস মাথায় রাখবা, যখন x এর পাওয়ার 2 থাকবে তখন x এর ভ্যালু কয়টা পাবা? 2টা। x এর পাওয়ার যদি 3 থাকে x এর ভ্যালু কয়টা পাবা সলভ করার পরে? 3টা। x এর পাওয়ার যদি 1 থাকে তাহলে সলভ করার পরে ভ্যালু কয়টা পাবা? একটা। একটাই। ওকে, তার মানে সরল সমীকরণ হচ্ছে যে সমীকরণে x আর y এর পাওয়ার হচ্ছে 1 থাকবে, যেমন সরল রেখা বলা হয়। মানে সরল মানে হচ্ছে সবচেয়ে ছোট ফরম্যাটটা, মানে যে জিনিসটা সবচেয়ে ছোট, যে ইকুয়েশনটা হওয়া সম্ভব, ছোট ইকুয়েশন। ঠিক আছে, তো আমি তোমাদের একটু দেখাই যে নির্ণায়ক জিনিসটা আসলে কিভাবে আসছে। আমি ধরো দুইটা সরল সমীকরণ লিখলাম, একদম ছোট ইকুয়েশন দিয়ে তোমাদের একটু বুঝাই নির্ণায়কের ব্যাকগ্রাউন্ডটা কি। এই ব্যাকগ্রাউন্ডটা তোমার নির্ণায়ক বোঝার জন্য কাজে লাগবে না, বাট এটা জানলে তোমার একটা স্যাটিসফ্যাকশন, যে আমি একটা জিনিস জানি যে নির্ণায়ক জিনিসটা আসলো করতে হবে। b1 ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে, এই ধরো একটা ইকুয়েশন। ওকে, আমি আরেকটা ইকুয়েশন লিখি, a2x যোগ b2 ইজ ইকুয়াল টু 0। এই ধরো দুইটা ইকুয়েশন। হ্যাঁ, এখন আমাকে বলো এই দুইটা ইকুয়েশনে এক্স এর এমন একটা মানের জন্য এই ইকুয়েশনের মানটা সিদ্ধ হবে না? এক্স এর তো একটা মান থাকবে, তাই না? সো ওই মানটা আমি একটা কাজ করি, চলো এই মানটা 1 নম্বর থেকে নিয়ে আসি, নিয়ে 2 নম্বরে বসায় দেখি 0 হয় কিনা। এখন 1 নম্বর থেকে যদি আমি এক্স এর মানটা নিয়ে আসি, বলো তো এক্স ইজ ইকুয়াল টু কত হবে? মাইনাস বি বাই এ ওয়ান, মাইনাস b1 বাই a1। ওকে, এক্স এর মান হবে এক্স ইজ ইকুয়াল টু হবে মাইনাস b1 বাই a1, তাই তো? আচ্ছা, এখন এই এই জিনিসটা যদি আমি 2 নম্বর ইকুয়েশনে বসাই তাহলে 0 চলে আসার কথা না? 2 নম্বর ইকুয়েশন একই এক্স এর মান, তো দেখো একই এক্স এর মান যদি 2 নম্বর ইকুয়েশনে বসাই 0 আসবে না? এখন আমি সেটা 2 নম্বর ইকুয়েশনে যদি বসাই, 2 নম্বরে এক্স এর এই মানটা বসাই, বসালে কি আসবে? a2 ইন্টু মাইনাস b1 বাই a1 যোগ b2, ওকে, ইজ ইকুয়াল টু 0। সো এইখান থেকে আমি যদি গুণ করে দিই পুরো জিনিসটাকে, অথবা লসাগু, সবাইকে আমি a1 দিয়ে গুণ করে দিই। ঠিক আছে, a1 দিয়ে গুণ করে দিলে এখানে থাকতেছে হচ্ছে মাইনাস a2 ইন্টু b1 যোগ a1 ইন্টু b2 ইজ ইকুয়াল টু 0। এই জিনিসটা কিন্তু লেখা যায় a1 b2 মাইনাস a2 b1 ইজ ইকুয়াল টু 0। এটা লেখা যায় না? যা লেখা গেল। এখন এই জিনিসটা আসলে কি বোঝাচ্ছে? এই যে দেখো, একটা দুইটা সরল সমীকরণ ছিল, ওই দুইটা সরল সমীকরণের আমি সরল সমীকরণকে সমাধান করে আমি আলটিমেটলি এই জিনিসটা পাইছি, যে তাদের মান ইকুয়েশনটাকে আমি সিদ্ধ করছি, তখন a1 b2 মাইনাস a2 b1 ইজ ইকুয়াল টু 0 আসছে। ঠিক আছে, সো ওইখান থেকেই ম্যাথমেটিশিয়ানরা নির্ণায়ক জিনিসটাকে নিয়ে আসছে এইভাবে। তারা বলছে যে হ্যাঁ, x1 এর, আমরা যদি আবার ইকুয়েশনটা দেখি, x1 এর সহগ কে ছিল? x1 এর সহগ হচ্ছে a1। ঠিক আছে, আর প্রথম সমীকরণের মধ্যে ধ্রুবপদ হচ্ছে b1। তারা বলছে আচ্ছা ঠিক আছে, তাহলে আমি প্রথম রো বরাবর a1 আর b1 এভাবে বসাই, a2 আর b2 কে এভাবে বসাই। দেখো সেকেন্ড ইকুয়েশনটা দেখো, সেকেন্ড ইকুয়েশন বরাবর a2x প্লাস b2। সো আমি এদেরকে বসাইলাম, বসানোর পরে
এই যে একটা বজ্র গুণন হয় না, এই যে এটার সাথে এইটা গুণন বিয়োগ এটা থেকে এটা বিয়োগ, এই বজ্র গুণনটা করলেই কিন্তু তুমি আগের জিনিসটা ব্যাক পাও, a1b2 মাইনাস a2b1। সো এই জিনিসটাকে তারা নাম দিচ্ছে হচ্ছে নির্ণায়ক। তো নির্ণায়ক জিনিসটা আসতে বেসিক্যালি সরল সমীকরণ থেকে। তো যখন তুমি একটা নির্ণায়কের মান বের করবা, ওই মানটা বেসিক্যালি একটা সরল সমীকরণে বসাইলে ওই সরল সমীকরণটা জিরো হয়ে যাবে, বুঝতে পারছো? বাট আলটিমেটলি কিন্তু আমি নির্ণায়ক দিয়ে কিন্তু শুধুমাত্র এই কাজটা করি, আমি নির্ণায়ক দিয়ে অনেক বড় বড় কাজ করি, আমি অনেক ইকুয়েশন সলভ করি, ক্রেমার্স রুল দিয়ে অনেক কিছু করি, অনেক ধরনের কাজ করি। বাট জিনিসটা আসছে করতে এটা বুঝছো বিজ্ঞানের কিভাবে নিয়ে আসছে? দুইটা সরল হ্যাঁ ভাইয়া। সরল ইকুয়েশন থেকে a1b2 মাইনাস a2b1 ইকুয়াল টু 0 আসছে। তো তারা ভাবলো আচ্ছা এই জিনিসটা তো 0 আসছে, তারা ভাবলো দেখি তাহলে এই জিনিসটাকে আমি এক লাইনে রিপ্রেজেন্ট করব, মানে এই ইকুয়েশন যেটা আমি করে করে আনলাম এই জিনিসটাকে আমি এক লাইনে রিপ্রেজেন্ট করবো। কেমনে? এক লাইনে রিপ্রেজেন্ট করার জন্য মনে করো আমি ইকুয়েশন 3টা দিলেও তোমার কোনো আপত্তি নেই, তুমি যেটা করবা এইভাবে দুইটা এভাবে একটা মডুলাসের মতো একটা সাইন দিবা আর একটা সাইন দিবা, তার মাঝখানে কিছু এলিমেন্ট রাখবা। কাদেরকে রাখবা? প্রথম ইকুয়েশনের এক্স এর সহগ, ওয়াই এর সহগ, ধ্রুবপদ, এদেরকে বরাবর বসায় দিবা, দ্বিতীয় ইকুয়েশনের গুলোকে বসায় দিবা। বসায় দেওয়ার পর তাদেরকে এভাবে বজ্র গুণন করে যোগ করবা, যে প্রথম এই যে a1 এর সাথে b1 গুণ হবে, তার থেকে সেকেন্ডটার বজ্র গুণন বিয়োগ হবে, বিয়োগ হওয়ার পরে যেটা পাবা সেই জিনিসটাকে নির্ণায়কের মাধ্যমে আমরা রিপ্রেজেন্ট করি। তো এটা হচ্ছে কি নির্ণায়কের ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে? এখন এই জিনিসটা জানাটা খুব বেশি ইম্পর্টেন্ট কিছু না, তো এখানে জাস্ট একটু জানা দেওয়ার জন্য আর কি বললাম। তো নির্ণায়ক জিনিসটার সাথে অনেকটা ম্যাট্রিক্সের মিল আছে, এবং বলা যায় একটা ম্যাট্রিক্সেরই একটা ডিটারমিনেন্টের ভ্যালু থাকে, ঠিক আছে? সো আমরা তবে কোন কোন ম্যাট্রিক্সের ডিটারমিনেন্টের ভ্যালু থাকা সম্ভব সেটা বলতে পারবা? সব ম্যাট্রিক্সের কিন্তু ডিটারমিনেন্টের ভ্যালু থাকে না, কিছু কিছু ম্যাট্রিক্সে ভাইয়া বের করা সম্ভব। যারা জিরো সমান না, জিরো সমান না ওগুলা না, বাদে মানে বাকি সবগুলোরই না থাকবে। না 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 আমি ম্যাট্রিক্স পড়াইছিলাম তোমাদের এখানে, আমি ম্যাট্রিক্সের অনেক ধরনের প্রকারভেদ পড়াইছিলাম। আমি সেখানে বলছিলাম রো ম্যাট্রিক্স থাকা সম্ভব, কলাম ম্যাট্রিক্স থাকা সম্ভব, আয়ত ম্যাট্রিক্স থাকা সম্ভব, কিন্তু মজার ব্যাপার হচ্ছে কোন ম্যাট্রিক্সেরই নির্ণায়ক নাই এক্সেপ্ট বর্গ ম্যাট্রিক্স। শুধুমাত্র বর্গ ম্যাট্রিক্সের নির্ণায়কের মান সম্ভব। সো আমি ডিটারমিনেন্টকে ডি দ্বারা রিপ্রেজেন্ট করা হয়, ধরো আমি ডি দিয়ে এইভাবে একটা বর্গ ম্যাট্রিক্স দেখি, a1 b1 c1 a2 b2 c2 a3 b3 c3। ওকে, এটা একটা বর্গ ম্যাট্রিক্স দেখলাম, ঠিক আছে? এটা বর্গ ম্যাট্রিক্স থেকে এই নির্ণায়কটা আমি লিখলাম, ঠিক আছে? তার মানে একটা বর্গ ম্যাট্রিক্সের নির্ণায়ক হওয়া সম্ভব। নির্ণায়ক কার হওয়া সম্ভব? একটা বর্গ ম্যাট্রিক্সের নির্ণায়ক হওয়া সম্ভব। তো এখন আমার জানা লাগবে যে একটা নির্ণায়কের ভ্যালুটা বের করে কেমন। তো চলো আমরা নির্ণায়কের ভ্যালু বের করি। এই ধরো আমাদের কাছে একটা বর্গ ম্যাট্রিক্স আছে, ঠিক আছে? সো এখন এই বর্গ ম্যাট্রিক্সের আমি ডিটারমিনেন্ট, এই বর্গ ম্যাট্রিক্স থেকে ডিটারমিনেন্ট হচ্ছে এইটা। এখন এইটার ভ্যালুটা বের করবো কেমনে? আমি ভ্যালু বের করার জন্য তোমার কাছে চয়েস থাকবে, তোমার কাছে বলো তো, আচ্ছা আমাকে বলো এইখানে রো আছে কয়টা? 3টা না? তোমরা শুনতেছো? হ্যাঁ ভাই এখন শুনতেছি। এতক্ষণ শুনো নাই? না ভাইয়া, না। মাঝখানে একটু কি যেন হলো, আটকে গেছিল। আচ্ছা আমার মনে হয় নেটে একটু সমস্যা হয়েছে, যাই হোক। আচ্ছা বলো তো, ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমরা রো কলাম শিখছি, তো ডিটারমিনেন্টের ক্ষেত্রে রো বা কলাম থাকে। এখন আমি প্রথমে বললাম একটা বর্গ ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট বের করা সম্ভব। সো এখন তোমাদের প্রশ্ন হচ্ছে ডিটারমিনেন্টটা বের করে কেমনে? একটা ডিটারমিনেন্ট মানে কিন্তু একটা স্কেলার ভ্যালু আসবে, মানে একটা মান আসবে, ঠিক আছে? ডিটারমিনেন্টের সব অপারেশন শেষ করার পর তুমি একটা মান পাবা, কিন্তু কথা হচ্ছে এই অপারেশনটা করবো কিভাবে? সো প্রথমে আমি বিস্তার করবো ভাইয়া। হ্যাঁ বিস্তার করবো। এখন কথা হচ্ছে বিস্তারটা করে কেমনে, ঠিক আছে? আমরা ল্যাপ্লাস মেথডের বিস্তারটা শিখবো। এখন এই বিস্তারটা কিভাবে করব? আমাকে বলো এখানে রো বা কলাম কয়টা আছে? রো কয়টা এখানে? ভাইয়া তিনটা। কলাম কয়টা? 3টা। তিনটা। সো তোমার কাছে চয়েস আছে, কিসের চয়েস আছে? তোমার কাছে যে কোনো রো অথবা যে কোনো কলাম বরাবর বিস্তার করার তোমার কাছে চয়েস আছে। এখন কিভাবে যে কোনো রো বা যে কোনো কলাম বরাবর বিস্তার করে চলো সেটা দেখি। আচ্ছা বলো তো আমি কোন কলাম বরাবর করলে ভালো হয়? এখানে এখানে কিন্তু এটা প্রথম কলাম দিয়ে করেন। আমি তাহলে প্রথম কলাম দিয়ে করি, চলো। সো আমি এই প্রথম কলাম বরাবর বিস্তার করব, ঠিক আছে? সো যখন আমরা বিস্তার করি তখন আমরা আসলে কিভাবে বিস্তারটা করি দেখো। প্রথমে আমরা প্রথম কলাম বরাবর প্রথম যে ভুক্তি বা এলিমেন্ট, এই ধরো আমরা a1 কে লিখি, a1 কে আমরা এখানে নিব। ওকে, সো a1 কে আমরা নিব, নেওয়ার পরে
A1 বরাবর যে সারি আছে আর A1 বরাবর যে কলাম আছে তাদেরকে আমি বাদ দিব। এখন বলো তো A1 বরাবর সারি কোনটা? A1 বরাবর সারি কিন্তু এইটা, আর A1 বরাবর কলাম কিন্তু এইটা। এদেরকে আমি বাদ দিব। বাদ দিলে আমার কাছে থাকে কি B2 C2 আর B3 C3 থাকে না? এই তাদেরকে নিয়ে আমি আরেকটা ডিটারমিনেন্ট লিখব, B2 C2 B3 C3। ওকে, আচ্ছা এরপরে আমাকে বলো, আমি এই কলাম বরাবর বিস্তার করতে চাচ্ছি, তো তাহলে এরপর আমার সেকেন্ড এলিমেন্ট আসবে কে? সেকেন্ড এলিমেন্ট আসবে A2। আচ্ছা এখানে একটা মজার ব্যাপার আছে, A2 এর সাইন কি আমি প্লাস দিব না মাইনাস দিব, এটা হচ্ছে একটা ব্যাপার। মাইনাস দিব ভাইয়া। সো কারো সাইন প্লাস দিব না মাইনাস দিব এটা ডিপেন্ড করে আমি প্রথমে প্লাস দিব, দেওয়ার পরে -1 হোল টু দি পাওয়ার তার রো যোগ তার কলাম। আচ্ছা আমি একটু কোশ্চেন করি, আমারে কেউ একজন একটু বলবা যে আমাকে ইউসে একটু বলো। আচ্ছা এই A2 যে এলিমেন্টটা আছে, A2 এলিমেন্ট আশা করি দেখতে পারতেছো, এই A2 এলিমেন্টটার রো সংখ্যা কত আর কলাম সংখ্যা কত? মানে সে কত নম্বর রোতে আছে এবং কত নম্বর কলামে আছে সেটা একটু বলো। ইউসে কি শুনতেছো? 1 নাম্বার কলাম, 2 নাম্বার রো। হ্যাঁ 2 নম্বর রো, 1 নম্বর কলাম আর 2 নম্বর রো, ঠিক আছে? ওকে, জি। -1 এর উপরে আমি তাহলে কি বসাবো? -1 এর উপর বসাবো আমি কলাম নম্বর কত? কলাম নম্বর হচ্ছে 1। সো -1 এর উপর আমি বসাবো 1 যোগ, আর রো নম্বর হচ্ছে 2 যোগ 2 ইনটু, এইবার আমার বলো A2 টাকে আমি বসাবো এখানে। A2 টাকে বসাবো, বসানোর পরে এবার A2 বরাবর রো বাদ দাও, A2 বরাবর কলাম বাদ দাও। যদি A2 বরাবর রো কে বাদ দিয়ে দেই আর A2 বরাবর কলামকে বাদ দিয়ে দিই, আমার কাছে থাকে কারা কারা দেখো তো। এই ধরো A2 বরাবর রো বাদ আর A2 বরাবর কলাম বাদ, তাহলে আমার কাছে কিন্তু শুধুমাত্র এই যে B1 C1 B3 আর C3 থাকে, তাই না? সো আমি A2 বরাবর এদেরকে বাদ দিয়ে দিলে আমি লিখবো B1 C1 B3 C3, ঠিক আছে? সো এই হচ্ছে ইয়া। এরপরে আমি A3, আমি প্রথম কলাম বরাবর বিস্তার করতেছিলাম, তার মানে এরপরে আমি আবার A3 কে লিখবো। সো A3 এর সাইন কি হবে? তুমি চাইলে আমি একটা শর্টকাট শিখাবো, কিন্তু আমি প্রথমে তোমাদের বেসিকটা শিখাচ্ছি। বেসিক হচ্ছে -1 টু দি পাওয়ার রো যোগ কলাম। সো তুমি A3 আসলে কত নম্বর কলামে আছে? A3 আছে তোমার 1 নম্বর কলামে আর 3 নম্বর রোতে। আচ্ছা বলো তো -1 হোল টু দি পাওয়ার আমি যদি 1 যোগ 3 করি তাহলে কত আসে? -1 হোল টু দি পাওয়ার 4 না? -1 হোল টু দি পাওয়ার 1 যোগ 3। আচ্ছা -1 কে যদি তুমি কোনো জোড় সংখ্যক পাওয়ার দিয়ে স্কোয়ার, মানে জোড় সংখ্যক পাওয়ার রাখো -1 এর উপর, সে আসলে -1 থাকে আর সে +1 হয়ে যাবে না? -1 হোল টু দি পাওয়ার 4 মানে কি +1 না? সো আমি এখানে কিন্তু +1 লিখবো, মানে এখানকার সাইন আসবে প্লাস। সো তারপরে আমি A3 এলিমেন্টটা লিখবো। এবার আমার A3 এর জন্য আমার 2/2 নির্ণায়কটা লিখতে হবে। তো A3 বরাবর রো কোনটা? A3 বরাবর রো হচ্ছে এইটা, A3 বরাবর কলাম হচ্ছে এইটা। এদেরকে বাদ দিলাম, বাদ দিলে এখন আমার কাছে কি কি থাকতেছে? এখন আমার কাছে থাকতেছে হচ্ছে এই যে এইটা থাকতেছে, C1 থাকতেছে, B2 থাকতেছে, C2 থাকতেছে, B1 C1 B2 C2, এরা আমার কাছে অবশিষ্ট থাকতেছে। তাহলে চলো আমি তাদেরকে লিখি, B1 C1 B2 B2 C2। ওকে, সো এই হচ্ছে কি একটা ডিটারমিনেন্ট দেওয়া থাকলে কিভাবে তাকে বিস্তার করতে হয়। এখন আমাদের বিস্তারের কাজ শেষ হয়নি। সো আমরা আলটিমেটলি 2/2 নির্ণায়ক থাকলে বিস্তার কিভাবে করতে হয় সেটা একটু আগে একটু দেখাইছি। সো আমরা আবার একটু দেখি। 2/2 যখন থাকবে তখন হচ্ছে আমরা একটা বজ্র গুণন করব। এই B2 এর সাথে C3 কে গুণ দিব, তার থেকে B3 আর C2 কে বিয়োগ দিব। সুতরাং আমি A1 কে আমি কিভাবে লিখতে পারি? A1 ইন্টু B2 ইন্টু C3 মাইনাস B3 ইন্টু C2। তারপর এবার দেখো -1 এর মাথায় কি আছে? 3। -1 এর মাথায় যখন আমি বিজোড় সংখ্যক পাওয়ার দিব তখন তার পরিবর্তে কি আসবে? -1ই কিন্তু আসবে। তাহলে প্লাস আর মাইনাসে মিলে কি হবে? মাইনাস। তাহলে -A2 ইন্টু, এবার বলো B1 এর সাথে C1 কে গুণ দিব, তার থেকে B3 আর C1 কে বিয়োগ দিব। সুতরাং আমি এখানে কি লিখবো? B1 ইন্টু C3, এই যে দেখো B1 এর সাথে C3 কে গুণ দিলাম, B1 এর সাথে C3,
তার থেকে বিয়োগ দিব B3 এর সাথে C1 কে গুণ দিয়ে যেটা আসবে সেটাকে বিয়োগ দিব। সুতরাং B3C1। এরপরে আমার এখানে A3 আছে, আমি A3 লিখলাম। A3 এর জন্য সেম একইভাবে আমি নির্ণায়ককে বিস্তার করব B1 ইন্টু C2 থেকে বিয়োগ দিব B2 ইন্টু C1 কে। সো আমি এখানে কি পাচ্ছি B1 ইন্টু C2 মাইনাস B2 ইন্টু C1। এই যে কাজগুলা করলাম, এই সবগুলা কাজ করার পরে আমার নির্ণায়কের বিস্তার করা শেষ। এখন বলো তোমরা নির্ণায়কের বিস্তার জিনিসটা বুঝতে পারছো? ভাইয়া বিস্তার দিয়ে কি প্রকাশ করা হচ্ছে এটা বুঝলাম না। হ্যাঁ, আমি বিস্তারের আমরা অ্যাপ্লিকেশন আমরা কিছু যাই নাই, বিস্তারের অ্যাপ্লিকেশন আমরা যাব। এই যে নির্ণায়কের যে বিস্তার করতেছি না আমরা, এই বিস্তারগুলো করে তুমি চাইলে তোমরা, আচ্ছা তোমরা আমাকে বলো, তোমরা প্রতিস্থাপন অপনয়ন পদ্ধতিতে ইয়া করছিল না তোমরা? ওই যে বিভিন্ন এক্স ওয়াই এর মান বের করতো না সরল সমীকরণের? হ্যাঁ ভাইয়া। এখন আমি যখন তোমাকে নির্ণায়ক শেখানো শেষ করব তখন আমি নির্ণায়কের একটা অ্যাপ্লিকেশন দেখাবো যে তুমি চাইলে নির্ণায়ক দিয়েও যে কোনো সরল সমীকরণকে সলভ করতে পারো। এবং তুমি চাইলে নির্ণায়ক দিয়ে তুমি কি করতে পারো তুমি জানো? তুমি নির্ণায়ক দিয়ে চাইলে ইয়া করতে পারো, তোমার হচ্ছে কেমিক্যাল রিঅ্যাকশন গুলো আছে না, কেমিক্যাল রিঅ্যাকশন গুলোকে তুমি সমতা করতে পারো। তুমি চাইলে নির্ণায়ক দিয়ে তুমি হচ্ছে ইয়া করতে পারো। আচ্ছা, এখানে একটা মজার ব্যাপার, ম্যাট্রিক্স আর নির্ণায়ক দিয়ে যেমন ধরো আমি যদি 6 ঘাত ধরো 6টা ইকুয়েশন দিলাম বা 8টা ইকুয়েশন দিলাম, সো 8টা ইকুয়েশন সলভ তোমরা ভালোভাবে করতে পারবা এই প্রতিস্থাপন অপনয়ন দিয়ে? বলো তো, প্রতিস্থাপন অপনয়ন দিয়ে 8-9টা ইকুয়েশন যদি দিয়ে তুমি সলভ করতে পারো? প্রায় অলমোস্ট হয়তো অনেক বড় হয়ে যাবে। তুমি 3টা ইকুয়েশন সলভ করতে গেলে কিন্তু বারবার প্রতিস্থাপন করা লাগে। কিন্তু এই জিনিসগুলো আমরা কিন্তু চাইলে নির্ণায়ক আর ম্যাট্রিক্স দিয়ে খুব সহজে করতে পারি। খুব সহজে বলতে মানে ধরো যে জিনিসটা আমি প্রতিস্থাপন অপনয়ন করতে আমার 5-6 পেজ লাগবে, ওটা আমি হয়তো 1.5-1 পেজে করে ফেলবো। আচ্ছা ভাই, এটা কি ওই যে আমরা ঘড়ির কাঁটার উল্টা দিকে ঘুরে যেটা করতাম ওইরকম কিছু একটা? নির্ণায়কের ক্ষেত্রে না, ওইরকম কিছু না। তো এইটা হচ্ছে মানে এই জিনিসগুলো হচ্ছে আলাদা একটা সত্তা। মানে এই জিনিসগুলো যখন আমি প্রথম ক্লাসে এক্সপ্লেন করতে যাই তখন তোমাদের কাছে খুব এলোমেলো লাগতে পারে, বাট এগুলো শিখতে শিখতে এগুলো হচ্ছে ম্যাথমেটিশিয়ানরা এগুলোকে আনছে হচ্ছে আমাদের বিভিন্ন উপকারের জন্য। মানে কিছু কিছু কাজ আমরা এই জিনিসগুলো দিয়ে করতে পারি, ঠিক আছে? মনে করো একটা ইকুয়েশন দেওয়া থাকলো, ওই ইকুয়েশনের মধ্যে আমি এক্স এর সহগ, ওই যে এক্স এর সাথে যে ধরো 2x আছে, তো আমি 2টাকে নিলাম, ওয়াই এর সাথে মনে করো 3y আছে, আমি এখান থেকে 3টাকে পিক করলাম, পিক করে তাদেরকে নিয়ে আমাকে ডিটারমিনেন্ট বানালাম, বানানোর পরে আমি কিছু কাজ করলাম, কাজ করার পরে আমি হয়তোবা একটা অপারেশন করার মাধ্যমে আমি জিনিসের সলিউশনটা বের করতে পারলাম। সো এই জিনিসগুলো করার জন্য ম্যাথমেটিশিয়ানরা এই ডেফিনেশন গুলোকে নিয়ে আসছে, এগুলো তার আগে থেকে ছিল না। মানে এগুলো দিয়ে আমরা কিছু কাজ করতে পারি। ধরো তোমার কাছে একটা ধরো তুমি গাছ কাটবা, গাছ কাটার জন্য তোমার কি বানাইতে হবে না, মানে তুমি কিন্তু বানাবা, জিনিসটা তুমি বানাবা এবং তুমি সেটা আবার ইউজ করবা। তো তোমার প্রয়োজনে তুমি জিনিস বানাবা, তারপরে সেটাকে তুমি ব্যবহার করবা। তো এইটাই হচ্ছে কি এখানে কাহিনী, যে আমাদের বিভিন্ন ধরনের সমস্যার সমাধান করার প্রয়োজনেই আমরা নির্ণায়ক আনছি, আমরা ম্যাট্রিক্সকে নিয়ে আসছি, এগুলো ছিল না কোথাও। এখন আমরা আবার এটাকে আবার ব্যবহার করি। সো এটার অ্যাপ্লিকেশন না দেখলে এই জিনিসটা আসলে ফিল করা যায় না, ঠিক আছে? এটা আমি বিশ্বাস করি, এই জিনিসগুলো অ্যাপ্লিকেশন না দেখলে ফিল করা যায় না। বাট প্রাথমিক ক্লাসগুলোতে তোমরা জাস্ট এটা একটু ধৈর্য ধরে জাস্ট বুঝো যে এই জিনিসগুলো যা যা বুঝাচ্ছি এগুলো বুঝো কিনা। তারপরে আমরা ক্লাস যখন নির্ণায়কের একদম শেষের দিকে থাকবে তখন আমরা এদের অ্যাপ্লিকেশনে যাব, তখন তোমরা বুঝতে পারবে যে আসলে এটা অনেক কাজের। আচ্ছা, এখন আমার বলো যে আপাতত তোমরা এই বিস্তারটা বুঝছো কিনা, যে একটা তোমাকে আমি বুঝছি ভাইয়া। বর্গ ম্যাট্রিক্সের নির্ণায়ক দিলাম, ওই ভাইয়া বুঝছি। বিস্তার করতে হবে। বিস্তারটা করতে পারবা? সবার কাছ থেকে একটু শুনি, কারণ আমি এখন একটা বিস্তার করতে দিব তোমাদেরকে, করতে দিব, এক একজনকে এক এক রো আর কলামের জন্য বিস্তার করতে দিব। তো তোমরা ওইখান থেকে আমাকে অ্যান্সারটা জানাবা সবাই, যদি এই বিস্তারটুকু পারো এরপর আমাদের নির্ণায়ককে আমরা কত ভাবে সলভ করতে পারি ওই জিনিসগুলো দেখাবো, কত ধরনের প্রপার্টি আছে এবং প্রপার্টিগুলো কত ভাবে ইউজ করা যায় সেগুলোতে আমরা যাবো। তো আমরা আগে প্রাথমিক বিস্তারটা দেখি কারা কারা বুঝছো। আদিব কি বুঝতে পারছো? আদিব তো পড়ার কথা এগুলো আগে। ইউষা বুঝতে পারছো? ইউষা এমন না। হ্যাঁ বুঝতে পারছো? আচ্ছা ইউষা মানে ভালো, আরেকবার। আমি তাহলে আরেকবার একটু এক্সপ্লেইন করছি। হ্যাঁ ইউষা, তুমি আমার সাথে একটু রেসপন্স করো, ঠিক আছে? ইউষা একটা দেখ, এখানে আমি প্রথমে একটা 3/3, আচ্ছা তোমাকে আমি একটা কাজ করি, আমি একটা ABC না দিয়ে আমি তোমাকে একটা ডিরেক্ট একটা ভ্যালু দিই, ভ্যালু দিয়ে আমি তোমাকে আস্তে আস্তে বুঝাই জিনিসটা। প্রথমে ধরো আমি একটা বর্গ ম্যাট্রিক্স লিখলাম, ধরো এই একটা বর্গ ম্যাট্রিক্স, ঠিক আছে? এই বর্গ ম্যাট্রিক্সটাকে আমি কিভাবে প্রকাশ করছি, 2 3 -4 -5, ঠিক আছে? এই ধরো একটা বর্গ ম্যাট্রিক্স।
এখন আমি তোমাকে বললাম একটা বর্গ ম্যাট্রিক্সের নির্ণায়ক সম্ভব, তাহলে এই ম্যাট্রিক্সের একটা নির্ণায়ক বের করা যাবে। তাহলে আমি তোমাকে বললাম তুমি আমাকে এই ম্যাট্রিক্সের নির্ণায়কের মানটা বের করে দাও। তাহলে আমি ডিটারমিনেন্ট অফ এ কে আমি কি লিখবো জানো? ডিটারমিনেন্ট অফ এ কে আমি এইভাবে লিখবো। ম্যাট্রিক্সকে আমরা যেভাবে থার্ড ব্র্যাকেট দিয়ে প্রকাশ করতাম, সো ডিটারমিনেন্টকে ওইভাবে প্রকাশ করা। ডিটারমিনেন্টকে অনেকটা মডুলার সাইনের মতো প্রকাশ করে। সো ডিটারমিনেন্টের ভিতর আমি ওই ম্যাট্রিক্সের এলিমেন্টগুলোকে রাখবো 2 3 -4 -5। সো আমার এটা কি ছিল? একটা 2x2 ম্যাট্রিক্স। 2x2 মানে তার রো হচ্ছে 2টা, তার কলাম হচ্ছে 2টা, এরকম একটা ম্যাট্রিক্স ছিল। ওই 2x2 ম্যাট্রিক্স থেকে আমি একটা 2x2 নির্ণায়ক নিয়ে আসলাম। এখন আমার এই নির্ণায়কের মান বের করতে হবে। এখন ইউসা আমাকে বলো নির্ণায়কের মান কিভাবে বের করে? নির্ণায়কের মান বের করে বজ্র গুণন পদ্ধতি, কোনাকুনি গুণ করে। সো এই 2 এর সাথে গুণ যাবে কে? -5। সো 2 আর -5 গুণ করলে কি আসবে? -10। -10 -10। এবার সেখান থেকে বিয়োগ যাবে এই দুইজনের গুণফল। সো বিয়োগ -3 আর -4 কে গুণ করলে কি আসবে? -12। -12 তাহলে আলটিমেটলি এখানে কি আসতেছে? -10 যোগ 12 +12 +2। হ্যাঁ +2। তাহলে এই যে +2, এই +2টাই হচ্ছে আমার এই ম্যাট্রিক্সের ডিটারমিনেন্টের ভ্যালু। এই যে ডিটারমিনেন্টটা ছিল, এই নির্ণায়কের মান হচ্ছে +2। এখন তোমার জন্য আমি একটা 3/3 ডিটারমিনেন্ট নিই। এখন কথা হচ্ছে 2/2 এর ক্ষেত্রে কিন্তু আমরা ডিরেক্ট এইভাবে ক্রস গুণন করে ফেলতে পারতেছি, বাট যখন আমার জি ডিটারমিনেন্টটা 3/3 থাকবে তখন আমি কিভাবে করব? তখন সেটাকে আমার বিস্তার করতে হবে। বিস্তার করার জন্য আমরা ল্যাপ্লাসের মেথডটা তোমাকে একটু আগে দেখাইছি। আমি তোমাকে ল্যাপ্লাসের মেথডটা এখানে আবার একটু দেখাচ্ছি। সো ধরো আমি একটা 3/3 ডিটারমিনেন্ট নিলাম, যে ডি ইজ ইকুয়াল টু একটা ডিটারমিনেন্ট লিখি আমি 1 3 5 7 9 2। এরপরে ধরো এখানে নিলাম 2 4 6। ওকে, আমি এখানে একটা ডিটারমিনেন্ট নিলাম। এখন তোমার কাজ হচ্ছে এইটাকে বিস্তার করা। সো আমি প্রথমে একটা আমি একটু শর্টকাটটা দেখাইনি, আমি এখন শর্টকাটটা দেখাচ্ছি। সো ডিটারমিনেন্টের মধ্যে প্রত্যেকটা এলিমেন্টের একটা সাইন থাকে। সাইন কি? সে হয় প্লাস হবে অথবা সে মাইনাস হবে, এই একটা সাইন কিন্তু তার থাকে। সো আমাকে প্রত্যেকটা এলিমেন্টকে মনে মনে একটা সাইন দিতে হবে। তো তোমার বুঝার সুবিধার্থে আমি উপরে এই সাইনটা দিয়ে দিচ্ছি, তুমি একটু আমাকে থামাবা যদি কোনো জায়গায় না বুঝো। প্রথমে আমি প্লাস দিয়ে শুরু করব, তাহলে এর সাইন কি হবে? এর সাইন হচ্ছে প্লাস। তাহলে 3 বা সেকেন্ড এলিমেন্টের সাইন কি হবে? মাইনাস। ওকে, 3 এর চিহ্ন হবে মাইনাস। এরপরে 5 এর চিহ্ন হচ্ছে আবার প্লাস, প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস। প্রথমে এটা কি মনে মনে কি আমি ইচ্ছা মতো বসাবো যে প্লাস মাইনাস না, প্লাস দিয়ে শুরু করবা। প্লাস দিয়ে শুরু করার পরে বাকিগুলা কনসিকুয়েন্টলি আসতে থাকবে, এটাকে শর্টকাট। আর মেইন নিয়ম কিন্তু আমি শিখাইছি। মেইন নিয়মটা হচ্ছে -1 হোল টু দি পাওয়ার রো যোগ কলাম, এটাই হচ্ছে তার সাইন। ওইটা করলে তুমি যা পাবা মনে মনে যদি এভাবে প্লাস মাইনাস ধরে করো একই রেজাল্ট পাবে। এই জন্য আমরা শর্টকাট এটা মনে রাখি, বুঝতে পারছো? সো আমরা প্লাস দিয়ে শুরু করব, তারপরে এলিমেন্টটা মাইনাস দেবো, আবার পরেরটা আবার প্লাস, আবার পরেরটা মাইনাস, আবার পরেরটা প্লাস। ওকে, বুঝতে পারছি। ঠিক আছে? তাহলে এভাবে প্রত্যেকটা এলিমেন্টকে আমি একটা দিলাম। তোমাকে কি বললাম? আমি প্রত্যেকটা এলিমেন্টকে একটা চিহ্ন দিলাম, যে প্রত্যেকের একটা সাইন। সো 1 এর সাইন হচ্ছে 1 হচ্ছে পজিটিভ, 3 এর সাইন হচ্ছে 3 হচ্ছে নেগেটিভ, 5 এর সাইন হচ্ছে 5 হচ্ছে পজিটিভ। আচ্ছা, এই যে এই ম্যাট্রিক্সটা আমি ইউসার জন্য করে দিব, আর বাকি যারা আছে তারা সবাই করো। আমি সবাইকে করে দিতেছি যে কে কিভাবে করবা। আলিফ হচ্ছে 3 নম্বর কলাম। 3 নম্বর কলাম হচ্ছে 5 2 6, এই 3 নম্বর কলাম বরাবর এটাকে বিস্তার করবি, ঠিক আছে? আজমাইন করবি হচ্ছে 2 নম্বর রো বরাবর, খাদেজা তুমি করবা হচ্ছে 3 নম্বর রো বরাবর, আর হচ্ছে আলিফ করবা আর তালহা করবি হচ্ছে 1 নম্বর রো বরাবর, ঠিক আছে? আর আদিব যেটা ইচ্ছে এটা বরাবর করো। ইউসা তোমার জন্য আমি করে দিতেছি। দেখো এখন হচ্ছে আমাদের এখানে দেখো 3টা রো আছে, 3টা কলাম আছে। ইউসা আমার একটু বলো তো আমি কোন রো বা কোন কলাম বরাবর করবো? কারণ আমি যখন বলবো যে ডিটারমিনেন্টের বিস্তার করবো তখন কিন্তু আমার কাছে স্বাধীনতা আছে, আমি যে কোনো একটা রো অথবা যে কোনো একটা কলামকে ধরে আমি বিস্তার করতে পারবো। সো ইউসা আমাকে বলো আমি কোন রো বা কোন কলাম বরাবর করবো? আমি চল সেটা বরাবর দেখাচ্ছি তোমাকে। 2 নম্বর কি, রো না কলাম? রো মানে কলাম। 2 নম্বর কলাম। আচ্ছা, এখন বলো 2 নম্বর কলামে এলিমেন্ট কারা কারা আছে? -3 9 -3 প্লাস 9 প্লাস আর 9 আর -4, তাই তো? তাহলে প্রথমে কি আসবে বলো? -3 আসবে। আচ্ছা, এখন যখন তুমি -3 নিয়ে নিবা তখন কিন্তু তোমার -3 বরাবর রো আর -3 বরাবর কলামটাকে তোমার বাদ দিতে হবে। এটা দিয়ে আমি কি বুঝাইলাম? দেখো তো -3 বরাবর রো হচ্ছে কিন্তু এইটা, ঠিক না? এইটা। জি আর -3 বরাবর কলাম হচ্ছে এই যে 3 9 4, এদেরকে বাদ দিতে হবে।
আচ্ছা বলতো এদেরকে বাদ দিলে এই ডিটারমিনেন্টের ভিতরে আর কারা কারা থাকে? -7 -2 মাইনাস 2 আচ্ছা আচ্ছা বাই দ্য ওয়ে -7 -2 এটা কিন্তু শুধুমাত্র বিস্তারের জন্য, বাট সে কিন্তু আসলে 7 2 2 7 এর 6 এরকমই থাকবে, মানে যে আচ্ছা প্রথমে লিখবা তার সাইনের জন্য আর কি আমরা এটাকে মনে মনে কল্পনা করছি, বুঝছো? ও আচ্ছা আচ্ছা তার মানে এখন আমার 3 যখন নিলাম, -3 বরাবর কলাম বাদ, -3 বরাবর রো বাদ, তাহলে কারা কারা থাকতেছে? থাকতেছে হচ্ছে দেখো 7 থাকতেছে, 2 থাকতেছে, আর 2 আর 6, তাই তো? 7 2 2 জি আচ্ছা এবার বলো সেকেন্ড এরা কে আসছে? +9 যখন নিচ্ছি তখন আমার এই যে দেখো এই রোটা বাদ, বুঝছি এই রো বাদ আর এই কলাম বাদ, তাহলে আমার কারা কারা থাকতেছে বলো তো ইউসা? 1 5 2 6 ভেরি গুড, 1 5 2 6। আমরা কিন্তু তিনটা রো আর তিনটা কলাম থাকলে ডিরেক্ট নির্ণায়কের মান বের করতে পারি না, বাট দুইটার জন্য পারি। এই জন্য আমরা যে তিনটা রো আর তিনটা কলাম আছে তাদেরকে দুইটা রো আর দুইটা কলামে কনভার্ট করলাম, বুঝতে পারছো? কনভার্ট বুঝতে পারছি এবার আমি ডিটারমিনেন্ট বের করতে পারবো। আচ্ছা এরপরে বলো তো আমার এলিমেন্টকে -4, এবার বলো তো -4 নো আমার ডিটারমিনেন্টটা 2/2 ডিটারমিনেন্টে কারা কারা থাকবে? 1 5 7 2 এটা বা তাহলে 1 5 7 2, হ্যাঁ ভেরি গুড, 1 5 7 2। আচ্ছা এখন ইউজ আমরা বলো তো এই গুণ করলে এখানে কি আসছে? আলটিমেটলি -3 আর -3 আর এখানে কত আসছে? 42 -4, 42 -4 এরপর এখানে কি আসছে? +9 +9 6 -10 6 -10 -4 2 -4 into 2 minus 35। এবার বলো তো কি আসছে? এখানে 42 থেকে 4 গেলে 38 -3 -3 into 38 এরপরে বলো তো কত আসছে? +9 into -4 -4, তাই তো? এবার -4 হ্যাঁ ইনটু -4 ইনটু -4 in -33 হ্যাঁ -4 ইনটু -33, তাই তো? এখন জি তুমি ক্যালকুলেশন করলে যেটা পাবো সেটা হচ্ছে অ্যান্সার। তো চলো আমি ক্যালকুলেশন করি। -3 ইনটু 38 করলে আসে -114, ওকে, -114। আর এইখানে আসতেছে তোমার -4 নং 36, তাই তো? -36। আর এখানে আসতেছে তোমার +33 কে 4 দিয়ে করলে কত আসবে? 33 ইনটু 4 হচ্ছে +132, ওকে। এবার যদি তুমি করো +132 -36 -114, এটা যদি তুমি ক্যালকুলেশন করলে তুমি পাবা আলটিমেটলি -18। তার মানে এই যে প্রথমে আমি যে 3/3 একটা ডিটারমিনেন্ট নিছিলাম, এই 3/3 ডিটারমিনেন্টের ভ্যালু কত? -18। -18 আচ্ছা এবার যাদেরকে আমি করতে দিয়েছিলাম তাদের কি অ্যান্সার কি সেম আসছে? -18 ভাইয়া। সবাই কি করছো? সবার কাছ থেকে কি শুনি। আলিফের কত আসছে? জি ভাইয়া। তোমার -18 আসছে? আচ্ছা আলিফের কত আসছে? আলিফ বললো, আলিফের শেষ হইলো। ভাইয়া -18। ভেরি গুড। আচ্ছা আলিফ কি আসলে আছে এর মধ্যে? আমি বুঝতেছি ভাই আছি ভাই। হ্যাঁ, তোর অ্যান্সার কত আসছে? ভাই আমার -21 আসছে, এখন -18 আসছে। আচ্ছা ঠিক আছে, আমি শোনার পর তো -18। না না, ওই যে ক্যালকুলেশনে ভুল করছিলাম, ক্যালকুলেটর ছাড়া করছি তো এই জন্য। আচ্ছা সমস্যা নাই, হ্যাঁ হইলো, সমস্যা নাই। তো তোমরা কি আসলে নির্ণায়কের বেসিক কাজটা বুঝতে পারছো? নির্ণায়কের বিস্তার কিভাবে করতে হয় আশা করি বুঝতে পারছো। তো বিস্তারটা হচ্ছে তুমি যে কোনো নির্ণায়ককে ধরলেই তুমি চাইলে এটাকে বিস্তার করতে পারবা, কিন্তু আমরা এখন আমাদের যে অঙ্কগুলো থাকবে ওই অঙ্কগুলোতে ডিরেক্ট এভাবে বিস্তার করতে গেলে আমরা জিনিসগুলো মিলাইতে পারবো না। তাই তখন আমরা নির্ণায়কের অনেকগুলো প্রপার্টি শিখবো, ঠিক আছে? অনেকগুলো প্রপার্টি আছে নির্ণায়কের, ওই প্রপার্টিগুলো শিখবো। তো ওই প্রপার্টিগুলো শিখলে আমরা তাহলে অনেক সহজে বড় বড় নির্ণায়ককে সলভ করতে পারবো। চলো আমরা নির্ণায়কের প্রপার্টিগুলো একটু ব্যাখ্যা করার চেষ্টা করি। নির্ণায়কের প্রপার্টি। সো আমি একটা নতুন পেজে যাই। থিওরি ক্লাসগুলো একটু বোরিং হয়, সো আমরা যখন ম্যাথমেটিক্স এই ক্লাসের পরে নেক্সট ক্লাস থেকে যখন ম্যাথসে চলে যাবো নির্ণায়কের, তো আশা করি অনেক বেশি ভালো লাগবে। প্রপার্টিসে যাই, চলো। প্রপার্টিস মানে কি? তার হচ্ছে ধর্ম। সো নির্ণায়কের কিছু ধর্ম আছে, ওগুলো আমরা দেখবো। যে নির্ণায়কের আমাদের একটা ধর্ম আছে না, আমরা জুম্মার নামাজে যাই, ঈদের নামাজ পড়ি, দুইটা ঈদ পালন করি বছরে। তো নির্ণায়কের এরকম কিছু ধর্ম আছে। ওই ধর্মগুলোর সাহায্যে আমরা চাইলে অনেক বড় বড় নির্ণায়ককে আমরা বুঝতে পারি যে নির্ণায়কটা আসলে কি হবে, বা তার মানটা কি ছোট করার সুযোগ আছে কিনা।
সো চলো আমরা প্রথম একটা ধর্ম দেখি, প্রথম একটা প্রপার্টিজ নাম্বার 1। প্রপার্টিজ নাম্বার 1 এ যেটা বলতেছে সেটা হচ্ছে কোনো একটি নির্ণায়কের রো কে যদি কলাম বানাও আর কলামকে যদি রো বানাও, রো কে কলাম এবং কলামকে রো বানালেও নির্ণায়কের মানের কোনো পরিবর্তন হয় না। নির্ণায়কের মানের কোনো পরিবর্তন হয় না। আচ্ছা, এই কথাটার মিনিং বোঝার জন্য তোমরা আমাকে বলো, তোমরা ট্রান্সপোজ ম্যাট্রিক্স পড়ছো না? ট্রান্সপোজ ম্যাট্রিক্সে কি করতে হবে মনে আছে? হ্যাঁ, রোকে কলাম, কলামকে রো করতে হবে। আচ্ছা, তাহলে আমি যে ইয়াটা মাত্র বললাম, প্রপার্টিটা বললাম, এই প্রপার্টিটা আসলে কি বোঝাচ্ছে আমার? চলো আমরা একটা নির্ণায়ক লিখি। ধরো আমি একটা নির্ণায়ক লিখলাম। নির্ণায়কটা লিখলাম এরকম: A1 B1 C1 A2 B2 C2 A3 B3 C3। ওকে, এখন চলো আমি আরেকটা নির্ণায়ক লিখি, সেটাকে আমি ধরো D অফ T লিখলাম। মানে এই নির্ণায়কটাকে আমি ট্রান্সপোজ করলে আমার কি আসবে বলতো? আমার প্রথম রো হয়ে যাবে প্রথম কলাম। এই যে দেখো, প্রথম রো যেটা আছে এটা হয়ে যাবে প্রথম কলাম A1 B1 C1, আর এই যে সেকেন্ড রো যেটা আছে এটা হয়ে যাবে সেকেন্ড কলাম A2 B2 C2। এই যে থার্ড রো আছে, থার্ড রো হয়ে যাবে থার্ড কলাম A3 B3 C3। আচ্ছা, এখন ওরা আমাদেরকে বলতেছে এই ডি এর ভ্যালু যা হবে, ডি অফ টি এর ভ্যালু তাই হবে। তুমি বুঝতে পারছো নিশ্চয়? এই ডি এর ভ্যালু যা হবে, ডি অফ টি এর ভ্যালু তাই হবে। এবং একটু আগে আমি যে এক্সাম্পলটা দেখাইছি, তোমরা চাইলে বাসায় এই জিনিসটা ট্রাই করতে পারো। এই যে মাত্র যে এক্সাম্পলটা আমি দেখাইছি 1 3 5 7 9 2 2 4 6, তোমরা চাইলে 1 3 5 কে, এই যে 1 3 5 যেটা আছে সেটাকে তুমি চাইলে কলাম বানাইতে পারো। প্রথম রোটাকে প্রথম কলাম বানাইতে পারো, দ্বিতীয় রোটাকে দ্বিতীয় কলাম বানাইতে পারো, তৃতীয় রোটাকে তৃতীয় কলাম বানাইতে পারো। বানানোর পরে তোমরা যে জিনিসটা লক্ষ্য করবা, এই ডিটারমিনেন্টের মান কত আসবে? -18। আমার এই প্রপার্টিটাকে বুঝতে পারছো? যে কোনো একটা নির্ণায়কের রোকে যদি আমি কলাম বানাই, কলামকে যদি রো বানাই, আলটিমেটলি নির্ণায়কের মান মাইনাস যা থাকবে তাই হয়। এই জায়গাটা কি ক্লিয়ার সবার কাছে? এটা যদি ক্লিয়ার জি হয়, ভাইয়া। তোমাদের হয়তো বা এমসিকিউতে এরকম ধরো তুমি এই জিনিসটা কেন শিখতেছি আমরা, তোমাকে আমি একটা এক্সাম্পল দেই। ধরো এক্সাম হলে আমি যে এই উপরে যে নির্ণায়কটা দেখতে পাচ্ছ ডি দিয়ে, ধরো এই নির্ণায়কের মান কোশ্চেনে বলা থাকলো -18 দেওয়া আছে, ঠিক আছে? এটা ধরো এক্সামে দেওয়া আছে। এখন তোমাকে আরেকটা নির্ণায়ক দিল এবং ওই নির্ণায়কটা তুমি দেখতে পাচ্ছ যে ওই নির্ণায়কটা দেখতে অনেকটা এই নির্ণায়কের মতোই, বাট এই নির্ণায়কের ট্রান্সপোজ, মানে এই নির্ণায়কের রো গুলা সেখানে কলাম হয়ে গেছে, এই নির্ণায়কের কলাম গুলা সেখানে রো হয়ে গেছে। এই ঘটনাটা হয়েছে। এরপর তোমাকে বললো যে এইটার নির্ণায়কের ভ্যালু কত, ভ্যালু বের করতে বললো। ওকে, এখন তুমি কি করবা? তুমি কি এই নির্ণায়কটা বের করতে যাবা? তুমি অবশ্যই বের করতে যাবে না, কারণ তুমি এই প্রপার্টিটা জানো যে এই নির্ণায়কের মান যদি -18 হয়, তাহলে তার যে ট্রান্সপোজ, মানে তার রোকে যদি কলাম বানাই, কলামকে যদি রো বানাই, তারপরে যে নির্ণায়কটা পাবো তার মানও -18 হবে। তার মানে তুমি এমসিকিউটা অ্যান্সার করবা তুমি 2 সেকেন্ডে। আর যে এই প্রপার্টিটা জানে না, সে অ্যান্সার করবে কিন্তু নির্ণায়কটা সলভ করার পরে, তবে তার কিন্তু সময় অনেক বেশি লাগবে। তো এই হচ্ছে কি আমাদের এই প্রপার্টির ফিজিক্যাল এই যে ইয়াটা আর কি, যেটা আমরা কোন জায়গায় কাজে লাগাই যাবো। তোমরা কি এই প্রপার্টি বুঝতে পারছো? বুঝলে আমরা নেক্সট একটা প্রপার্টিতে যাই। জি সবার কাছে ক্লিয়ার? আমরা কোনো প্রপার্টির প্রমাণ দেখাচ্ছি না, ঠিক আছে? প্রমাণ দেখাচ্ছি না, বাট এগুলো প্রমাণ আছে। এগুলো তাহলে তোমার নিজেরাই প্রমাণ করতে পারো। তুমি চাইলে ডিরেক্ট বিস্তার করে দাও, A1 B1 C1 বরাবর বিস্তার করো, আবার ডি অফ টি এর জন্য বিস্তার করো, দেখবা একই জিনিস আসবে। ওকে, তোমরা চাইলে নিজেরা প্রমাণ করতে পারবে, ঠিক আছে? তো আমরা প্রপার্টি 2 তে যাই। আচ্ছা, প্রপার্টি 2 অলরেডি আমরা ডিসকাস করে ফেলছি। প্রপার্টি 2টা কি? প্রপার্টি 2টা হচ্ছে নির্ণায়কের সেকেন্ড যে ধর্ম, সেটা হচ্ছে কোন নির্ণায়কের
যে কোনো রো বা কলাম বরাবর বিস্তার করলে একই ভ্যালু পাওয়া যায়, বিস্তার করলে একই মান পাওয়া যাবে। এটার প্রমাণ কিন্তু আমরা অলরেডি পেয়ে গেছি। আমরা একটু আগে একটা বিস্তার করলাম, আমরা কেউ করছি প্রথম কলাম বরাবর, কেউ করছি সেকেন্ড কলাম বরাবর, কেউ করছি প্রথম রো বরাবর, কেউ করছি থার্ড রো বরাবর, বাট আমাদের সবার ভ্যালু কি আসছিল বলতো? -18। তার মানে কি, একটা নির্ণয়কে তুমি যে কোনো কলাম অথবা যে কোনো সারি বরাবর বিস্তার করো, তুমি আলটিমেটলি কি পাবা? একই ভ্যালু পাবা। তোমরা কি দ্বিতীয় প্রপার্টিটা বুঝছো? আচ্ছা, আমি ইউসা সবসময় আমার সাথে একটু কথা বলবো, ঠিক আছে? আমি, কারণ তুমি বুঝলে আমি আগানোর একটা পাবো। ইউসা কি বুঝতে পারছো এই প্রপার্টিটা? জি। আচ্ছা ঠিক আছে, তুমি একটু আমাকে রেসপন্স করো, ঠিক আছে? ওকে, এখন আমরা থার্ড আরেকটা প্রপার্টিতে যাই। এই প্রপার্টিগুলো তোমরা চাইলে নোট করে ফেলতে পারো অথবা বইতে আছে, কারণ এগুলো কিন্তু তোমাদের মনে রাখা লাগবে, মানে এগুলা প্রচুর ইউজ। আচ্ছা, এবার থার্ড আরেকটা প্রপার্টি, এই প্রপার্টিটা বলতেছে আমাদেরকে, এই প্রপার্টিটা তোমরা এমনি বুঝবা, কল্পনা করলেও বুঝতে পারবা। যে কোনো রো বা কলামে যদি সব এলিমেন্ট 0 হয়, তাহলে ওই নির্ণায়কের মান 0, মানটাই হবে 0। এটা আসলে কি বোঝাচ্ছে? চলো আমরা একটা এক্সাম্পল দেখাই। ধরো আমি একটা নির্ণায়ককে ডিফাইন করলাম, d = এরকম a1 0 c1, ধরো দিলাম a2 0 c2 a3 0 c3। আচ্ছা বলো তো, এই নির্ণায়কের কোনো একটা রো বা কলামে সবাই 0 আছে কিনা? কোনো এলিমেন্ট গুলো কি 0 কিনা কোনো একটা রো কলামের? দেখো তো, আমি প্রথম রো যদি কল্পনা করি, সবাই কিন্তু 0 না। দ্বিতীয় রো বরাবর সবাই 0 না, তৃতীয় রো বরাবর সবাই 0 না। বাট এই দেখো, সেকেন্ড কলাম বরাবর কিন্তু সবগুলো এলিমেন্ট 0। কলাম বরাবর যদি সবগুলো এলিমেন্ট যদি 0 হয়, তাহলে তুমি যদি সেকেন্ড, তার মানে কি, এই নির্ণায়কের মান আমি চোখ বন্ধ করে বলতে পারবো 0। এর কথা হচ্ছে কিভাবে 0 হয়? কারণ তুমি সেকেন্ড কলাম বরাবর যখন তুমি বিস্তার করবা, তখন কি আসবে? 0 ইন্টু একটা কিছু আসবে, -0 ইন্টু আরেকটা কিছু আসবে, +0 ইন্টু আরেকটা। তো যাদের বাইরে 0 গুণ আছে, তার মানে তো সবাই আলটিমেটলি 0ই হবে, তাই না? মানে কোনো একটা নির্ণায়কের যে কোনো কলাম অথবা যে কোনো সারির যদি সবগুলো এলিমেন্ট 0 হয়, তার মানে ওই নির্ণায়কের ভ্যালু কত হবে? টোটাল ভ্যালুটা ক্যালকুলেশন করার পর আলটিমেটলি তুমি 0ই পাবা, ঠিক আছে? আমরা ডিরেক্ট বলতে পারবো 0। এইটা কি বুঝতে পারছো? এই প্রপার্টিটা বুঝতে পারছো সবাই? আচ্ছা ভাই, একটা কিউব ছিল। হ্যাঁ, বলো। আচ্ছা, আমার যদি এখানে নির্ণায়কের মান 0 হয়, মানে আমি অন্য রো ধরে করলেও তো আমার নির্ণায়কের মান 0 হবে। হ্যাঁ, অন্য রো ধরলে 0 হবে, বাট তুমি ক্যালকুলেশন করতে যাবা কেন, তাই না? তুমি দেখেই বুঝতেছো এটা 0 হয়ে যাবে সবাই। এই যে সবাই 0 আছে এখানে, তুমি যে কোনো রো ধরে করলেই আলটিমেটলি দেখবা যে প্লাস মাইনাস করার পরে 0 আসবে। বুঝতে পারছো? আর কোনো কোশ্চেন? আচ্ছা, আমরা প্রপার্টি 4 এ যাই। সো প্রপার্টি 4 যেটা, সেটা আমাদের বলতেছে যে কোনো নির্ণায়কের দুটি রো অথবা যে কোনো দুটি কলাম, যে কোনো দুটি রো অথবা যে কোনো দুটি কলাম যদি অভিন্ন মানে কি সেম, অভিন্ন বা সেম যদি হয়, তাহলেও ওই নির্ণায়কের মান কি হবে? মান 0 হবে। যেমন ধরো আমি একটা নির্ণায়ক নিলাম a1 b1, আবার নিলাম a1 a2 b2, আবার নিলাম a2 a3 b3, আবার নিলাম a3। আচ্ছা, এখন আমাকে বলো যে এইখানে কি দেখতেছো? এখানে এই যে দেখো এইটা, আর দেখো তো এইটা, এই যে দেখো তো এখানে প্রথম কলাম আর থার্ড কলামের প্রত্যেকটা এলিমেন্ট সেম কিনা। যে ফার্স্টে আছে a1, এখানে ফার্স্টে আছে a1, এখানে সেকেন্ডে আছে a2, এখানেও সেকেন্ডে আছে a2, এখানে থার্ডে আছে a3, এখানেও থার্ডে আছে a3। তার মানে একটা নির্ণায়কের মধ্যে যে রো আর কলাম আছে, তাদের মধ্যে যে কোনো দুটা রো অথবা যে কোনো দুইটা কলামের সবগুলো এলিমেন্ট যদি সেম হয়,
তাহলে ওই নির্ণায়কের মান কত হবে? ওই নির্ণায়কের মান হবে 0। এটা কি বুঝতে পারছো? বিষয় বুঝতে পারছো এটা? কেন? হ্যাঁ, আচ্ছা কথা হচ্ছে কেন, তাই তো? কেন 0 হবে, তাই তো? এইটা জি পরের একটা প্রপার্টিতে তুমি পাবা, যে কারণ পরের একটা প্রপার্টিতে আমরা যখন বলবো যে একটা নির্ণায়কের একটা কলাম থেকে একটা রো বাদ দেওয়া যায়, তখন তুমি আসলে বুঝবা যে বাদ দিলে আলটিমেটলি 0 হয়ে যায়, বিয়োগ করে এটাকে 0 বানানো যায়। এই জন্য আমরা এই ক্যালকুলেশনে যাবো না, আমরা ক্যালকুলেশন না গিয়ে ডিরেক্ট বলবো কি, যদি কোনো একটা নির্ণায়কের যে কোনো একটা রো অথবা যে কোনো একটা কলাম আরেকটা কলামের সাথে সেম হয়, তাহলে ওই নির্ণায়কের মান কত হবে? না, নির্ণায়কের মান হয়ে যাবে 0। এতটুকু মাথায় রাখো। আমি পরের আরেকটা প্রপার্টিতে যখন যাব তখন আমি এই জিনিসগুলা তোমরা নিজেরাই বুঝতে পারবে যে কেন আসলে এই প্রপার্টিটা 0 হচ্ছে। আচ্ছা, এখন চলো আমরা আরেকটা, আর তোমরা কি চাইলে তোমরা একটা কাজ করতে পারো, ইউসা তুমি একটা কাজ করবা, এই যে জি আছে তুমি এই একটাকে বিস্তার করবা, বিস্তার তো করতে পারো নাকি? জি তুমি যদি এটাকে বিস্তার করো, বিস্তার করার পরে তুমি দেখবা 0 আসবে তোমার অ্যান্সার, বুঝতে পারছো? তার মানে তুমি নিজে জি সেকশন পাবা যে বিস্তার করার পরে যদি 0 পাই যায়, তার মানে ভাই যে কথা বলছে এটা আসলে সত্য। আর এরপর আমরা আরো কিছু প্রপার্টি দেখি। এক্সাক্ট সেম বসাইতে হবে। এক্সাক্ট সেম হইতে হবে, দুইটা সারি যদি সেম হয়ে যায় অথবা দুইটা কলাম যদি সেম হয়ে যায়, তারপরে তুমি চোখ বন্ধ করে কি বলতে পারো? ওই নির্ণায়কের মান 0 হবে। ঠিক আছে, এইবার আমরা চলো এবার আরেকটা প্রপার্টি দেখি। এটা হচ্ছে প্রপার্টি 4 ছিল, চলো আমরা এবার প্রপার্টি 5 দেখি। প্রপার্টি 5 নির্ণায়কের আরেকটা ধর্ম হচ্ছে ধরো ধরো আমি এখানে ডি একটা নির্ণায়ক লিখি, হ্যাঁ ডি একটা নির্ণায়ক লিখলাম A1 B1 C1 A2 B2 C2 A3 B3 C3। আচ্ছা, আমি একটা কাজ করি, এখানে আমি আরেকটা নির্ণায়ক লিখি, এ নির্ণায়কের সাথে এ নির্ণায়কের একটা সম্পর্ক রাখবো না। A2 B2 C2 A1 B1 C1 A3 B3 C3। আচ্ছা ইউসা আমারে বলো তো, এই দুইটা নির্ণায়কের মধ্যে কোন জায়গায় পার্থক্য আছে? ওইখানে সাজানো আছে আর এখানে সাজানো নাই। না, তুমি যদি দেখো যে এখানে যেটা প্রথম রো ছিল, এখানে যেটা রো 1 ছিল, সেটা এখানে কত রো 2 না R2? হ্যাঁ এখানে যেটা রো 2 ছিল সেটা এখানে, 01 তার মানে আমি কি করলাম, দুইটা রো এর মাঝখানে ইন্টারচেঞ্জ করলাম না, একটা রো কে আরেকটা রো দ্বারা রিপ্লেস করলাম। জি ঠিক কোন নির্ণায়কে পাশাপাশি দুইটা রো কে যদি ইন্টারচেঞ্জ করো, মানে একটা পুরা রো কে আরেকটা পুরা রো দ্বারা ইন্টারচেঞ্জ করো, মানে এই প্রথম রো পুরাটাকে আমি কোথায় নিয়ে আসলাম? মাঝখানে নিয়ে আসলাম, আর পুরা মাঝখানের রোটাকে নিয়ে আসলাম প্রথম রো এর জায়গায়। এই কাজটা যদি করো তাহলে যেটা হবে, এই ডি নির্ণায়ককে বিস্তার করলে তুমি একটা ভ্যালু পাবা না? ধরো ডি নির্ণায়ককে বিস্তার করলে তুমি ভ্যালু পাইছো 20, ডি প্রাইমকে বিস্তার করলে ভ্যালু কত পাবা জানো? -20। ও প্রপার্টিটা হচ্ছে যে তুমি যদি কোন নির্ণায়কের পাশাপাশি দুটি রো অথবা পাশাপাশি দুটি কলামকে কি করো, স্থান বিনিময় করো। স্থান বিনিময় করলে তোমার নির্ণায়কের মান কিন্তু সেম থাকবে, বুঝতে পারছো? মান সেম থাকবে, বাট তাদের কি হবে, চিহ্ন চেঞ্জ হয়ে যাবে। ওকে, আমার কথা বুঝতে পারছো? জি আচ্ছা, নেটে কি সমস্যা হচ্ছে? আমার কথা ক্লিয়ার ক্লিয়ার শোনা যায়? জি ভাই, ক্লিয়ার শোনা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমরা এই প্রপার্টিটা বুঝতে পারছো। এই মোটামুটি 5 নম্বর প্রপার্টিটা ছিল যে আমি যদি কোনো নির্ণায়কের কোনো একটা রোকে কোনো একটা কলাম দ্বারা স্থান বিনিময় করি, অথবা কোনো একটা কলামকে আরেকটা কলাম দ্বারা, মানে এবং কলামগুলো কি হইতে হবে, পাশাপাশি পাশাপাশি দুটি রো এবং পাশাপাশি দুটি কলামের মধ্যে যদি আমি স্থান বিনিময় করি, তাহলে যেটা হবে, আমার ওই নির্ণায়কের মান একই থাকবে, কিন্তু ওই নির্ণায়কের সাইন চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, কোনো একটা নির্ণায়কের মান যদি -18 হয় এবং ওই নির্ণায়কের যদি আমি স্থান বিনিময় করি রো দুটার মাঝখানে, তাহলে নতুন যে নির্ণায়কটা পাবো সেই নির্ণায়কের মান কত হবে, +18। আমার কথা ক্লিয়ার? আশা করি বুঝতে পারছো। সো আমরা পরের প্রপার্টিতে যাই। আচ্ছা, তোমরা কি প্রপার্টিগুলো নোট করতেছো? এগুলো কিন্তু আমি নেক্সট ক্লাসে আগে কিন্তু এই জিনিসগুলো তোমার কাছে নোট চাই আমি, ঠিক আছে? তোমরা এই প্রপার্টিগুলো লিখে রাখবে, কারণ এই প্রপার্টিগুলো যদি ভালোভাবে মাথার মধ্যে না রাখো, আমরা নির্ণায়কের অঙ্ক খুব দ্রুত শেষ করতে পারবো না। কারণ আমি বারবার বারবার প্রপার্টি ইউজ করবো, তো তখন তুমি ধরতে পারবে না আমি কোন প্রপার্টিটা ইউজ করলাম। এবার চলো আমরা আরেকটা প্রপার্টি দেখি।
আরেকটা প্রপার্টি বলতেছে যে যে ধরো আমি একটা নির্ণায়ক নিলাম a1 b1 c1 a2 b2 c2 আর ধরো আমি k ইন্টু a1 k ইন্টু b1 k ইন্টু c1 নিলাম c1 দিলাম। এখন বলা হচ্ছে যে এই নির্ণায়কের মান হবে 0, এই নির্ণায়কের ভ্যালু হবে 0। তার মানে এই প্রপার্টিটা তুমি কিভাবে লিখবা? এই প্রপার্টিটাকে লিখবা কোনো একটি নির্ণায়কের সারি বা কলাম অপর কোনো সারি বা কলামের সাথে যদি সাংখ্য গুণিতকের সমানও হয় তারপরও ওই নির্ণায়কের ভ্যালু কত হবে? 0। এটা কি তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে? এখানে যে a1 b1 c1 আছে তারাই, ভাইয়া আবার একটু। হ্যাঁ, এইটা বলতেছে যে কোনো একটা নির্ণায়কের কোনো একটা রো অথবা কোনো একটা কলাম অপর কোনো রো বা কলামের সাংখ্য গুণিতক, গুণিতক বুঝো না? ধরো 2 এর গুণিতক 4, 4 কে কি লেখা যায় 2 ইন্টু 2, 6 কে কি লেখা যায় 2 ইন্টু 3, এরকম গুণিতক আকারেও যদি সমান হয়ে যায় তাহলে ওই নির্ণায়কের ভ্যালু হবে 0। আচ্ছা বলো তো এই ফার্স্ট যে কলাম এইটার সাথে থার্ড কলামের পার্থক্য কি? থার্ড কলামের মধ্যে আমি কে কে গুণ দিচ্ছি, তাই না? একটা জিনিস গুণ আছে, বাট গুণটা যদি না থাকে তারপরে কিন্তু দেখো a1 b1 c1 ওইখানে কিন্তু a1 b1 c1 আছে, বাট তার সাথে একটা সাংখ্যগুণিতক গুণ আছে। সাংখ্যগুণিতকটা কে? কে, এই কে দিয়ে আমি গুণ দিচ্ছি তাদের প্রত্যেকজনকে, ঠিক আছে? তো এরকমও যদি হয় তখন কি হবে? সেই নির্ণায়কের ভ্যালু কত হবে? 0 হবে। বুঝতে পারছো? এর কোনো এক্সাম্পল দিব? জি করো। ভাই, এটা ভাই, একটা এক্সাম্পল। এক্সাম্পল এটা চলো আমরা একটা এক্সাম্পল দিই। এক্সাম্পল দিলে আমরা clear নিজের হবে একটা ভাই। নিজের একটা নির্ণায়ক বানাই, চলো। ঠিক আছে, আমরা নির্ণায়ককে বানাইলাম 2 4 6, ঠিক আছে? এরপরে ধরো এখানে উল্টাপাল্টা দিই 5 9 10 এভাবে দিলাম। আচ্ছা এখানে আমি একটা কাজ করি, এখানে আমি দিলাম 6, এখানে আমি দিলাম 12, এখানে দিলাম 18। আচ্ছা তোমরা এই যে নির্ণায়কের মানটা বের করো তো, এই নির্ণায়কের মান বের করে আমার একটু জানাও যে 0 আসছে কিনা। আমি এটার প্রমাণে যাবো, এটার প্রমাণ আছে এটার একটা। ভাইয়া ক্যালকুলেটর ম্যাট্রিক্স সলভটা যেন কিভাবে করে একটু শিখাই দিও তো ভাই। আচ্ছা ঠিক আছে, তোমাদের কি 0 আসছে কিনা আমাকে বইলো। ভাইয়া আমার আসছে হচ্ছে চু- 84। এটা 0 আসার কথা, এটা 0 আসার কথা। তুমি মনে হয় কোনো জায়গায় ভুল করছো, তুমি একটু ক্যালকুলেশনটা আরেকবার একটু দেখবা। তোমার ক্যালকুলেশনটা আরেকটু দেখো, আর বাকি সবাই কেউ কেউ একজন যদি কারেক্ট অ্যান্সার করতে পারো 0 আসবে, এটা মাস্ট। এখন দেখো তোমাদের কারোর মধ্যে 0 আসে কিনা অ্যান্সার। কারো যদি 0 আসে তার মানে তার অ্যান্সার হয়েছে। এই জিনিসটা প্রমাণ আমরা একটু পরে পেয়ে যাবো। আমরা প্রপার্টি এখন 6 এ আছি, প্রপার্টি 7 পড়লে 6 বুঝবো। আজমাইনের কত আসছে?
হ্যাঁ 0 আসে তো। হ্যাঁ, তো সবার কি 0 আসছে? খাদিজা তোমার কত আসছে? হ্যালো, হ্যালো, কে? এবার জিরো আসে জিরো নাই? আসছে। আসে নাই? আসছে ভাইয়া। আসছে আসছে, আচ্ছা ওকে। সো 0 আসছে। এখন কথা হচ্ছে যে 0 কিভাবে আসছে, ঠিক আছে? সো আমি চলো তোমাদের এটা দেখাই। আচ্ছা, তোমরা আমাকে বলতে পারো একটা ম্যাট্রিক্সে যখন আমরা বাইরে কোন একটা এলিমেন্টকে গুণ দিতাম তখন সেটা আসলে কি হইতো? এই গুণটা কিভাবে হইতো? ধরো আমার কোনো একটা ম্যাট্রিক্স আছে এখানে, এই ম্যাট্রিক্সটা ধরো এখানে 2 4 আর ধরো 6 12, হ্যাঁ, এই একটা ম্যাট্রিক্স আছে। আমি ধরো এই ম্যাট্রিক্সের বাইরে একটা 2 দিয়ে গুণ দিচ্ছি এই ম্যাট্রিক্সকে, ঠিক আছে? এখন আমার একটু বলবা কেউ যে এটা গুণটা কিভাবে হয় ম্যাট্রিক্সের মধ্যে? ভাইয়া প্রত্যেকটা পদের সাথে 2 দিয়ে গুণ হবে, প্রত্যেকটা এন্ট্রির সাথে। প্রত্যেকটা এন্ট্রির সাথে 2 গুণ হবে না? এই 2 দিয়ে যদি আমি কোনো একটা ম্যাট্রিক্সের গুণেরটা তোমরা আবার একটু মনে করো, আমি ক্লাসে বলছিলাম ম্যাট্রিক্সে যখন আমরা কোনো একটা জিনিসকে বাইরে গুণ দেই সেটা কিন্তু তার ভিতরের প্রত্যেকটা এন্ট্রির সাথে গুণ হয়ে যায়। তার মানে এই ম্যাট্রিক্সের মান যদি বাইরে থেকে 2 দিয়ে গুণ দেই তাহলে এই ম্যাট্রিক্সের মান হয়ে যাবে কিন্তু 2 × 2 মানে 4, 4 × 2 মানে 8, 6 × 2 মানে 12, 12 × 2 মানে 24। কিন্তু কথা হচ্ছে নির্ণায়কের গুণটা তাহলে কিভাবে? নির্ণায়কের গুণটি কিন্তু ম্যাট্রিক্সের গুণের মতো না, বুঝতে পারছো? নির্ণায়কের গুণটা কিভাবে আমি সেটা যদি দেখাই তাহলে তুমি এই প্রপার্টির প্রমাণটা আমি তোমাদেরকে বুঝাইতে পারবো। চলো আমি তোমাদেরকে নির্ণায়কের গুণটা একটু দেখাই। ধরো একটা নির্ণায়ক, হ্যাঁ, আমি এখানে একটা নির্ণায়ক দিই, যে ধরো একটা নির্ণায়ক দিলাম আমি, ধরো 2 4 6 12, আমি সেম ওই ম্যাট্রিক্সের নির্ণায়কটা দিলাম। এখন বাইরে আমি 2 দিয়ে গুণ দিচ্ছি। এটা কি বোঝায় জানো? তুমি যে কোনো একটা সারি অথবা যে কোনো একটা কলামকে 2 দিয়ে গুণ দিবা। তার মানে হয় তুমি পরের লাইনে এভাবে লিখবা 4 × 12 4 × 12, ওকে? অথবা তুমি এভাবে লিখবা 2 × 6 আর হচ্ছে 8 × 24। আমার কথা কি বুঝতে পারছো? নির্ণায়কের ক্ষেত্রে যখন আমরা কোনো একটা সংখ্যাকে পুরো নির্ণায়ক দিয়ে গুণ দিচ্ছি, নির্ণায়ককে ওই সংখ্যা দিয়ে গুণ দিচ্ছি, এটা আসলে বোঝায় ওই সংখ্যাটা শুধুমাত্র যে কোনো একটা রো অথবা যে কোনো একটা কলামের সাথে গুণ হবে। এখন এইটা যদি তুমি বুঝো, এখন তুমি আমার একটা জিনিস বলো, এই যে এই ডি, আচ্ছা আলিফ তুমি কি শুনতেছো? জি ভাইয়া। হ্যাঁ আলিফ তুমি আমাকে বলো, এইখানে প্রত্যেকের সাথে কে গুণ আছে না? থার্ড কলামে প্রত্যেকের সাথে কে গুণ আছে না? জি ভাইয়া, কেটা বাইরে নিয়ে লিখতে পারবো। আমি চাইলে কিন্তু এখানে কে কে বাইরে নিয়ে আসতে পারি, কারণ নির্ণায়কের মধ্যে যখন তুমি গুণ দিবা শুধুমাত্র একটা কলাম অথবা একটা রো এর মধ্যে গুণ যাবে, আর যখন তুমি কমন নিবা যে কোনো একটা কলাম অথবা যে কোনো একটা রো থেকে কমন নেওয়া যায়। তাহলে আমি থার্ড কলাম থেকে চাইলে কে কে কিন্তু কমন নিয়ে আসতে পারি। কমন নিয়ে আসলে আমার কি থাকতেছে বলতো? A1 A2 A1 B1 C1 B2 C2 B1 C1। এইবার বলো তো এই যে ফার্স্ট আর থার্ড কলাম আবার সেম হয়ে গেছে না? ফার্স্ট আর থার্ড কলাম কিন্তু সেম হয়ে গেছে। এবং আমরা আগে একটা প্রপার্টিতে পড়ছিলাম, যদি এই যে দেখছো দুইটা কলাম যদি এরকম সেম হয় তখন কি হবে? তার নির্ণায়কের মান কি হবে? 0 হবে। এটা আমরা আগেই পড়ে আসছি। তার এই জন্য বলা হয় যে কোন একটা নির্ণায়কের কোন একটা কলাম যদি অন্য একটা কলামের সমান না হয় বাট ওই কলামের সাংখ্য গুণিতকের সমান হয়, মানে এমন একটা জিনিস কমন নিলে আবার ওই কলামটাকে আনা যায়, এরকমও যদি হয় তাহলেও ওই নির্ণায়কের মান 0 হবে। তোমরা এই কথার মিনিং বুঝতে পারছো? তোমরা চাইলে প্রমাণ করতে জি পারো, ভাইয়া। তোমরা চাইলে এই জিনিসটাকে তোমরা ডিরেক্ট বিস্তার করো, A1 B1 এটাকে ডিরেক্ট বিস্তার করো, দেখবে 0 আসবে অ্যান্সার। ঠিক আছে, চাইলে এভাবে ডিরেক্ট করতে পারবা, তোমাদের অ্যান্সার হচ্ছে 0 আসবে। ওকে, এখন হচ্ছে আমাদের পরের প্রপার্টিটা আমি অলরেডি আলোচনা করব, যে প্রপার্টি 7 হচ্ছে কোন একটা নির্ণায়ককে যদি আমরা ধরো কোন একটা নির্ণায়ক, প্রপার্টি 7 আমি মাত্র যেটা বললাম সেটাই, যে কোন একটা নির্ণায়ক যদি হয় ওই আগের মতো A1 B1 এরকম, A1 থেকে কি এই যে A1 B1 C1 এখানে C3 পর্যন্ত, ওকে? এভাবে করে এখানে আছে ধরো কিছু এলিমেন্ট, এইটাকে যদি আমি এটার ধরো এটার বাইরে যদি আমি কোন একটা এলিমেন্ট এভাবে গুণ দিই, ধরো আমি আরেকটা নির্ণায়ক নিলাম যেটার মান ছিল এরকম K × A1 K × B1 K × C1, ওকে? আর এভাবে বাকি সবাই আগের মতো কিন্তু C3। সো ডি আর ডি প্রাইমের মধ্যে পার্থক্য কি থাকবে জানো? একটা কে এর গুণ থাকবে। তার মানে ডি প্রাইমকে যদি তুমি কে দিয়ে গুণ দাও তাহলে মানে তুমি কি পাবা? সরি আমি কি বললাম, এটা হচ্ছে ডি। সো আমার অ্যান্সার হবে ডি প্রাইম হবে, ডি কে যদি আমি কে দিয়ে গুণ দেই তাহলে আমি ডি প্রাইম পাবো।
কিভাবে ব্যাপারটা হইলো, কারণ আমি মাত্রই অলরেডি আমি বলে ফেলছি যে কোনো একটা নির্ণায়কের সারি বা কলাম বরাবর যদি একই জিনিস থাকে তাহলে সেটাকে কমন নেওয়া যায়। নির্ণায়ক ম্যাট্রিক্সে যখন আমরা কমন নিতাম প্রত্যেকটা এলিমেন্ট থেকে সেটা কমন বের করে নিয়ে আসতে হইতো, বা যখন গুণ দিতাম প্রত্যেকটা এলিমেন্টের মধ্যে সেটা গুণ দিতাম। বাট নির্ণায়কের ক্ষেত্রে তো জিনিসটা উল্টা। নির্ণায়কের ক্ষেত্রে তো যে কোনো একটা, তুমি যখন কোনো কিছু গুণ দিবা নির্ণায়কের বাইরে, সেটা যে কোনো একটা রো অথবা যে কোনো একটা কলাম বরাবর গুণ হবে। আর যখন তুমি কোনো কিছু কমন নিবা, তুমি যে কোনো একটা সারি অথবা যে কোনো কলাম থেকে কমন নিতে পারবে। তাহলে আমি চাইলে এখানে ফার্স্ট রো থেকে কে কে কমন নিয়ে বের করে নিয়ে আসতে পারি। তাহলে কে কে যদি কমন নিয়ে বের করে নিয়ে আসি তাহলে সেটাই কিন্তু আমার ডি। আমার ডিতে যে নির্ণায়কটা ছিল সেই নির্ণায়কটা ব্যাক পাই না আমি, বলতো ওই নির্ণায়কটাই কিন্তু আমার কাছে ফেরত আসে। তার মানে এই প্রপার্টিটা বুঝতে পারছো? এই প্রপার্টিটা বেসিক্যালি আগে যে কথাগুলো বলছি সেই কথারই আবার একটা রিপিটেশন। কোন একটা জিনিস সংখ্যা দিয়ে যদি তুমি নির্ণায়কে গুণ দাও, সেটা যে কোনো একটা সারি অথবা যে কোনো একটা কলাম বরাবর তুমি গুণ দিতে পারবে তোমার ইচ্ছা মতো। কারণ নির্ণায়ককে কিন্তু আলটিমেটলি যে কোনো একটা সারি অথবা যে কোনো একটা কলাম বরাবর বিস্তার করতে হয়, এবং তোমরা এটাও জানো যে কোনো সারি বা যে কোনো কলাম বরাবর বিস্তার করলেই নির্ণায়কের মান কিন্তু সেম থাকে। তার মানে তুমি যে কোনো সারি বা যে কোনো কলাম থেকে বের করলেও কোনো আলটিমেটলি কোনো চেঞ্জ হবে না। ওকে, সো আমরা এই প্রপার্টি থেকে যাই। এই প্রপার্টি তোমরা আশা করি বুঝতে পারছো। আজকের ক্লাস শেষ হওয়ার সাথে সাথে তোমরা প্রত্যেকটা প্রপার্টি খাতার মধ্যে নোট করে ফেলবো। তোমাদের এই যে তোমাদের কেতাব বইয়ের মধ্যে দেওয়া আছে এবং প্রপার্টিগুলো বোঝার চেষ্টা করবো। আর আমি ক্লাস শেষে লাস্টের দিকে 2-1টা ম্যাথ করাবো এবং সেই ম্যাথে আমি দেখাবো কিভাবে প্রপার্টিগুলো আমি ইউজ করতেছি। ওকে, সো চলো আমরা আরেকটা প্রপার্টিতে যাই। আমাদের নেক্সট প্রপার্টি হচ্ছে একটা নির্ণায়কের মাইনর, একটা নির্ণায়কের অনুরাশি এবং একটা নির্ণায়কের সহগুণক। সো আমরা এই জায়গায় আসবো এখন। একটা নির্ণায়কের সহগুণক আর একটা নির্ণায়কের অনুরাশি। সো আমাদের প্রপার্টি নাম্বার কত? এটা হচ্ছে প্রপার্টি নাম্বার 8। ওকে, আচ্ছা, কোন একটা নির্ণায়কের প্রত্যেকটা এলিমেন্টের একটা করে অনুরাশি বা সহগুণক থাকে। তো আমি আসলে কি বুঝাচ্ছি এটা দিয়ে, চলো আমি একটু জিনিসটা এক্সপ্লেন করি। ধরো একটা নির্ণায়ক, আমি বারবার একই জিনিস লিখতে হবে আমার। ধরো 3/3 A1 B1 C1 A2 B2 C2 A3 B3 C3। আচ্ছা, এখন আমি যখন এই যে প্রথম ভুক্তি বা A1 কে নিব, A1 এর একটা সহগুণক থাকবে। এখন কথা হচ্ছে A1 এর সহগুণকটা তাইলে কে? A1 এর সহগুণক হবে A1 বরাবর রো আর A1 বরাবর কলামকে বাদ দিলে যে নির্ণায়কটা হয় সেই নির্ণায়কটা কি হবে? A1 এর সহগুণক, অনুরাশি। সো এটার অনুরাশি কি আসতেছে? B2 C2 B3 C3। সেম একইভাবে আমি তোমাদের কাছে একটু শুনবো যে বাকিগুলো সহগুণক কত হবে। আলিফ আমাকে একটু বলো তো, C3 এর সহগুণ, C3 এর অনুরাশি কোনটা হবে? এটা হচ্ছে A1 হ্যাঁ হ্যাঁ বলো বলো। C3 এর A1 B1 A2 B2 A1 B1 A2 B2। আচ্ছা, খাদে জামারে বলো তো B2 এর একই অনুরাশি কোনটা হবে? B2 A2 C2 A3 C3 B2 এর অনুরাশি তুমি A2 C2 বলছো, তোমার কিন্তু ভুল হয়েছে। আর আবার একটু চিন্তা করে দেখো, B2 মানে হচ্ছে B2 বরাবর কলাম বাদ B2 বরাবর সারি বাদ। তো তোমার কাছে কারা কারা থাকতেছে বলো তো? তোমার কাছে হচ্ছে এই কলাম আর এই সারি বাদ, তোমার কাছে থাকতেছে A1 C1 A3 C3। ঠিক আছে, A3 C3 সো একইভাবে ইউসা আমার একটু বলো যে তোমার কাছে, ইউসা আমাকে বলো C2 এর অনুরাশি কারা? অনুরাশি অলরেডি বের করে কিন্তু আমরা শিখে ফেলছি। আমরা যখন নির্ণায়কে বিস্তার করছি, বিস্তারের মধ্যে কিন্তু অনুরাশি জিনিস চলে আসছে। A1 B1 হ্যাঁ, C2 এর অনুরাশি কি? A1 B1 আর A3 B3 নাকি? A1 B1 A3 B3 হ্যাঁ, ভেরি গুড। A1 B1 3 B3 হ্যাঁ, ভেরি গুড অনুরাশি। তোমরা তাহলে অনুরাশি জিনিসটা বুঝতে পারছো তাহলে? A1 B1 A3 B3 হ্যাঁ হ্যাঁ, আমি শুনতে পারছি হইছে। আচ্ছা, এখন আমি তোমাদেরকে একটা MCQ লেখাই। এইটা হচ্ছে আসতে পারে, এক্সামে অনেক সময় চলে আসে। আচ্ছা, সো ধরো আমি যদি এই কথাটা বলি, তোমরা কি আমার সাথে একমত কিনা? তোমরা ইয়েস অর নো বলবো। আচ্ছা, আমার একটা জিনিস বলো তো, একটা নির্ণায়কটা সবসময় আমি বলছি স্কোয়ার ম্যাট্রিক্স থেকে নির্ণায়ক হয়, ঠিক আছে? তাহলে নির্ণায়কের মধ্যে কোনো নির্ণায়কটাকে যদি আমি n মাত্রা বলি তাহলে তোমাদের কোনো আপত্তি আছে? n মাত্রা মানে কি? তার মানে তার রো হচ্ছে n, কলাম হচ্ছে n। আমি যদি এভাবে বলি যে n মাত্রা বিশিষ্ট
নির্ণায়কের, আর সবসময় জিনিসটা মাথায় রাখবা, নির্ণায়কের অনুরাশি কিন্তু কোনো একটা এলিমেন্টের হয়, কোনো একটা ভুক্তির হয়। নির্ণায়কের কোনো একটি, এগুলা এমসিকিউ চলে আসতে পারে, কোনো একটি এলিমেন্ট বা ভুক্তি বলা হয় বাংলায়, ভুক্তির অনুরাশির মাত্রা কত হবে বলতে পারবা? অনুরাশির মাত্রা হবে n-1। এবার বলো তোমরা আমার সাথে একমত কিনা এর সাথে? ঈশা বলো। n-1 জি। কিভাবে একমত? এই যে দেখো, এর মাত্রা এই যে নির্ণায়ক, ঈশা একটু দেখো, এখানে আমাদের যে ডি নির্ণায়কটা ছিল তার মাত্রা কত ছিল বলো তো? সে আসলে 3/3 না, 3টা রো 3টা কলাম না? জি। যখন রো আর কলাম সমান থাকে তখন তাইলে আমরা তাকে এভাবে বলতে পারি 3 মাত্রা। ওকে, তাহলে আমরা তার নাম দিতে পারি 3 মাত্রা। ওকে, আচ্ছা এখন বলো তো 3 মাত্রার যদি নির্ণায়ক হয়, তার প্রত্যেকটা অনুরাশি, প্রত্যেকটা যে A1 এ একটা ভুক্তির অনুরাশি, B1 ভুক্তির অনুরাশি, প্রত্যেকটা ভুক্তির অনুরাশির মাত্রা কত বলো তো? এই দেখো, অনুরাশি নিজেও কিন্তু একটা নির্ণায়ক। তোমরা কি খেয়াল করছো জিনিসটা? অনুরাশি নিজেও কিন্তু একটা নির্ণায়ক, কিন্তু অনুরাশির মাত্রা কত বলো তো? অনুরাশি নির্ণায়কের মাত্রা কত বলো তো? কিছু বোঝা যায় না। হ্যাঁ, আমার কথা এবার এবার শুনতে পাচ্ছ? কথা শোনা যাচ্ছে? হ্যালো, জি ভাই, শোনা যাচ্ছে তো। হ্যাঁ, ইউসা কি শুনতেছো? ভাইয়া তোমার নেট ক্লিয়ার তো? আচ্ছা তাহলে না। ইউসার মনে, হ্যাঁ ইউসা শুনতেছো এবার? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এই যে দেখো ইউসা, আমাদের যে নির্ণায়কটা ছিল সেই নির্ণায়কটা ছিল 3 মাত্রার বা 3 মাত্রার। এখন যখন আমি ওই 3 মাত্রার নির্ণায়কের প্রত্যেকটা এলিমেন্ট, যেমন A1 কিন্তু একটা এলিমেন্ট ছিল তাই না? এই নির্ণায়কটা গঠিত কাদেরকে নিয়ে? A1 B1 এদেরকে নিয়ে, তাহলে এরা প্রত্যেকটা ওই নির্ণায়কের একটা এলিমেন্ট। তাহলে A1 এলিমেন্টের যখন আমি অনুরাশি বের করছি, তখন বলো তো আমি অনুরাশির মধ্যে কয় মাত্রা পাইছি? এটা কয় মাত্রার অনুরাশি বলো তো? 2/2 না? মানে 2 মাত্রার অনুরাশি না একটা? 2 মাত্রা নির্ণায়ক না? অনুরাশি নিজেও একটা নির্ণায়ক। তাহলে এটা হচ্ছে 2 মাত্রার নির্ণায়ক। ওকে, নির্ণায়ক। সো তোমরা আশা করি এবার এই জিনিসটা বুঝতে পারছো যে কোনো একটা নির্ণায়ক যদি 3 মাত্রার হয়, তার প্রত্যেকটা এলিমেন্টের অনুরাশি যেটা পাবো সেই অনুরাশির মাত্রা কত? 2। ওকে, অনুরাশির মাত্রা হচ্ছে 2। তাহলে কোনো একটা নির্ণায়ক যদি n মাত্রার হয়, তাহলে তার অনুরাশির মাত্রা কত হবে? n-1, এক কম। বুঝতে পারছো? সবার কাছে ক্লিয়ার কিনা এই জিনিসটা? এগুলো কিন্তু এমসিকিউ অনেক সময় চলে আসে, থিওরিটিক্যাল জিনিস তো এমসিকিউ তে আসে, অনেক বলা পারে না। ভাই ক্লিয়ার। ক্লিয়ার, ওকে। সো চলো আমরা আরেকটা প্রপার্টিতে যাই। ভাইয়া একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বল। ভাইয়া অনুরাশি কি আর অন্য কোনো নামে ডাকা যায় বা অন্য কোনো ভাবে বলা যায়? না, অনুরাশিকে অন্য অনুরাশি এই একটাই নাম। অনুরাশি ইংলিশ নামটা আছে, ইংরেজিতে অনুরাশিকে বলা হয় তোর মাইনর। তোমরা জেনে রাখো, অনুরাশি ইংলিশে হচ্ছে মাইনর। ওকে, অনুরাশিকে ইংরেজিতে বলা হয় মাইনর। আচ্ছা, আচ্ছা, অনুরাশি জানলে আমাদের আরেকটা জিনিস জানতে ইজি হবে। এটা হচ্ছে নির্ণায়কের, প্রত্যেকটা নির্ণায়কের একটা কো ফ্যাক্টর থাকে। আচ্ছা, মজার ব্যাপার কি জানো? আমি তোমাদের কো ফ্যাক্টর আর অনুরাশি পড়ানোর আগে নির্ণায়কের বিস্তার শিখে ফেলছি, বাট নির্ণায়কের যে ল্যাপ্লাসের যে বিস্তারটা তোমাদেরকে আমি শিখাইছি, ওই বিস্তারটা কিন্তু আমরা কো ফ্যাক্টরে সাহায্য করি। তোমরা কি খেয়াল করছো? ইউসা তুমি একটু কথা বলো, তুমি খেয়াল করছো যে আমি একটু আগে যে এগুলা বের করছিলাম নির্ণায়কের, যে আমরা যখন আমরা একটু ডিরেক্ট বিস্তার করছিলাম, সেইখানে কিন্তু অনুরাশির মতোই কিছু একটা ছিল। A1 এর সাথে কিন্তু A1 এর অনুরাশিকে গুণ দিছিলাম, B1 এর সাথে B1 এর অনুরাশিকে গুণ দিছিলাম। এই জিনিসটা কি খেয়াল করছিলাম? জি। তার মানে নির্ণায়কের বিস্তারের জন্য অনুরাশি আর সহগুণক বলতে একটা জিনিস আছে, এদের আইডিয়াটা লাগে। কিন্তু আমি ওই আইডিয়াটা দেওয়ার আগে তোমাদেরকে নির্ণায়কের বিস্তারটা শিখাইছি। তো এখন যখন এই আইডিয়াটা দিব তোমাদের কাছে আরেকটু ক্লিয়ার হবে। এবার আমরা শিখবো কো ফ্যাক্টর। কো ফ্যাক্টর বলতে একটা জিনিস আছে, কো ফ্যাক্টর বা এটাকে বলা হয় সহগুণক। এটা অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস, কারণ এই জিনিসটা আমাদের ইনভার্স ম্যাট্রিক্স বের করতে কাজে লাগবে, এটা সব জায়গায় কাজে লাগে। এখন কথা, সহগুণকটা কি? তুমি অনুরাশি যদি চিনো, তুমি সহগুণকও চিনবা। অনুরাশিকে, সহগুণককে বলা হয় যথাযথ চিহ্নযুক্ত অনুরাশি। যথাযথ চিহ্নযুক্ত অনুরাশিকে সহগুণক বলে, সহগুণক বা কোফ্যাক্টর বলা হয়, সহগুণক বলা হয়। ওকে, সো আমরা নির্ণায়কের বিস্তার বা ল্যাপ্লাস পদ্ধতিতে যে বিস্তারটা শিখছি, ওইখানে আমরা সহগুণক ব্যবহার করতাম। কারণ ইউসা তুমি খেয়াল করছিলা ওইখানে, বা তোমরা যারা আছে সবাই কিন্তু খেয়াল করছিলা, আমাদের সহগুণক গুলা কিন্তু কোনটার মধ্যে প্লাস হইতো,
পরেরটার মধ্যে মাইনাস হইতো, প্লাস বা মাইনাস হইতো। তার মানে অনুরাশির মধ্যে কিন্তু প্লাস মাইনাস বলতে কিছু নাই, বাট সহগুণকের মধ্যে কিন্তু প্লাস মাইনাস বলতে জিনিস আছে। এবং সহগুণক বের করার জন্যই কিন্তু আমরা ওই প্লাস মাইনাসের জিনিসটা আনছি। যেমন আমরা এখন সহগুণকের ব্যাপারটা আবার একটু আসি, যে ধরো আমি একটা নির্ণয় নিলাম A1 B1 C1 A2 B2 C2 A3 B3 C3। সো আমাকে আবার কেউ একজন বলো A1 এর অনুরাশি কত? B2 C2 B3 C3। B3 C3। এখন যদি আমি তোমাকে বলি A1 এর সহগুণক কত, তুমি বলতে পারবা? সহগুণক মানে A1 সহগুণক হবে -1 হোল টু দি পাওয়ার A1 এর রো কত বলো তো? কয় নম্বর রোতে আছে? 1। কয় নম্বর কলামে আছে? 1। 1। তাহলে 1 যোগ 1, এইটা হচ্ছে তোমার আসল বেস। এটা অনেকে শিখায় না, ঠিক আছে? বাট তোমাদের সবাই শর্টকাটটা শিখে, শর্টকাটটা তো আমি শিখাইছি অলরেডি, এই প্লাস মাইনাস এভাবে শিখায়, ঠিক আছে? বাট এই বেসিকটা কিন্তু আসল, এখানে কিন্তু বেসিকটা, ঠিক আছে? আসল বেসিক হচ্ছে তুমি কোনো একটা সহগুণক মানে হচ্ছে অনুরাশির সহগুণক সেম হইতে পারে, সেম না হইতে পারে। অনুরাশির সহগুণকের মাঝখানে শুধু একটা চিহ্নের পরিবর্তন থাকতে পারে, প্লাস মাইনাসের পার্থক্য থাকে, ঠিক আছে? তো সহগুণকের চিহ্ন কি প্লাস হবে নাকি মাইনাস হবে সেটা ডিপেন্ড করবে তুমি কোন এলিমেন্টের সহগুণক বের করতেছো, সেই এলিমেন্টের রো সংখ্যা কত আর সেই এলিমেন্টের কলাম সংখ্যা কত। তুমি এইভাবে বের করবা, -1 হোল টু দি পাওয়ার তার রো সংখ্যা যোগ তার কলাম সংখ্যা ইনটু সেই অনুরাশিটা। এখন তুমি বলো তো -1 হোল টু দি পাওয়ার 2 মানে কত? 1 না? 1। তাহলে এখন আমাকে বলো এখানে A1 এর জন্য অনুরাশির সহগুণক কি সেম কিনা নাকি ভিন্ন? A1 এর জন্য আমি অনুরাশি যেটা পাইছি সেটাই কি সহগুণক কিনা? ইউসা তুমি কি বুঝতে পারছো? হ্যাঁ ইউসা, শুনতেছো? এই আবার একটু বললে ভালো হতো, বুঝি নেই এই লাইনটা। হ্যাঁ, হুম সবার জন্য আমি আবার একটু এক্সপ্লেন করতেছি, ঠিক আছে? A1 এর অনুরাশি ছিল B2 C2 আর B3 C3। এইটুকু তো একমত সবাই, তাই না? A1 এর অনুরাশি হচ্ছে এইটা, মানে মাত্রই আমরা দেখলাম এটা। এখন আমি যদি বলি A1 এর সহগুণককে, A1 এর সহগুণক হবে, A1 এর সহগুণক হবে এই অনুরাশিটা আমি লিখবো। এই অনুরাশিটা অনুরাশির মতোই থাকবে, শুধুমাত্র তার আগে এই জিনিসটা বসবে, -1 হোল টু দি পাওয়ার A1 এর রো যোগ কলাম। A1 এর রো হচ্ছে 1, A1 এর কলাম হচ্ছে 1। এই হচ্ছে A1 এর সহগুণক। এখন যখন তুমি -1 এর মাথায় 1 যোগ 1 করবা, মানে -1 স্কোয়ার করবা, তখন -1 কি +1 হয়ে যাবে না? সো আলটিমেটলি A1 এর জন্য অনুরাশির সহগুণক কি সেম হয়ে গেল না? বুঝতে পারছো? তোমরা কি বুঝতে পারছো? বুঝছি। ইউসা বুঝতে পারছো? ইউসা তুমি কি বুঝতে পারছো নাকি আরেকবার বুঝাবো? ইউসা মানে নেটের প্রবলেম। আজমান বুঝতে পারছো? আমার নেটের প্রবলেম। কিন্তু ভাই একদম ভাই আমার চলে বাসার আসছে। পাশেই তো, চলে আসে তো। হ্যাঁ, এই তোরা কি আসোস? আসি ভাই, হ্যাঁ আসি ভাই। আচ্ছা আচ্ছা, আমার মনে হয় আসি ভাই। ডিস্টার্ব করছে, বুঝছো? আচ্ছা, ভাই প্রচন্ড বাতাস তো বাইরে ভাই। আমি আবার স্ক্রিনটা শেয়ার দিলাম। স্ক্রিন দেখলে বলিস। আচ্ছা, স্ক্রিনটা কি শেয়ার হয়েছে? দেখতো। জি ভাই দেখা যাচ্ছে। ওকে, আচ্ছা তাহলে আমরা আবার একটু পড়া দেখবো। ভাই, হ্যালো, কিছু দেওয়া আছে মনে হচ্ছে।
ভাই স্ক্রিনের উপরে আবার ডান পাশে কিছু একটা দেওয়া আছে মনে হচ্ছে, কি মানে একটা দাগ দেওয়া মতো কালো বার করে দেওয়া। বুঝতেছি না। আচ্ছা এমনি মেইন ইয়াটা দেখা যাচ্ছে না, মেইন পেজটা? জি ভাই দেখা যাচ্ছে। তাহলে কন্টিনিউ করি। তো আমি যেটা বলতেছিলাম যে অনুরাশি যেটা মাত্র পড়লাম সেটা সহগুণক আসলে ডিফারেন্ট কিছু না, বাট অনুরাশির যদি আমি অনুরাশিকে যদি আমি কোনো চিহ্ন দিই, সে প্লাস হবে না মাইনাস হবে এরকম চিহ্ন দিয়ে যদি তাকে আমি ডিফাইন করি, তখন সেটাকে কি বলবো? সহগুণক বলবো। তাহলে আমি A1 এর জন্য যে অনুরাশিটা লিখলাম সেই অনুরাশিটা কি প্লাস হবে না মাইনাস হবে, আমি সেটা আমাকে বের করতে হবে। তো আমি বের করার মেথড কি, -1 হোল টু দি পাওয়ার A1 এর রো প্লাস কলাম। সেটা করার পর আমি যেটা পাইলাম প্লাস A1 এর অনুরাশিটা সহগুণক হবে প্লাস ইনটু তার অনুরাশি, ঠিক আছে? সো তার মানে A1 এর জন্য অনুরাশি আর সহগুণক সেম আসছে। এখন আমি যখন B1 এর জন্য সহগুণক বের করব, সহগুণক আমি কিন্তু অনুরাশি বের করতেছি না। সো প্রথমে আমার কি লিখতে হবে, তার B1 এর জন্য তার সহগুণক অনুরাশিটা আমি লিখবো। B1 এর জন্য তার অনুরাশিটা যদি তোমরা ভালোভাবে খেয়াল করো, B1 এর জন্য অনুরাশি আসবে A2C2 A3 A2C2 A3 C3। কিন্তু মজার ব্যাপার হচ্ছে B1 এর সাইন কি হবে বলো তো? B1 এর সাইন বের করতে হবে না এখন আমাদেরকে। চলো আমি B1 এর সাইন বের করি। B1 এর মাইনাস তো দেখো B1 এর হচ্ছে কি -1 হোল টু দি পাওয়ার 1 যোগ 2, রো হচ্ছে 1 আর কলাম হচ্ছে 2। তো -1 হোল টু দি পাওয়ার হোল কিউব করলে কত আসবে আলটিমেটলি কিন্তু আমার এখানে -1ই আসবে, তাই না? সো আমার আলটিমেটলি এখানে মাইনাস মাইনাস আসবে। আচ্ছা এবার বলো তো B1 এর জন্য অনুরাশি কত ছিল? A2C2 A3C3 A3C3, কিন্তু B1 এর জন্য সহগুণক কি আসছে? A2C2 A3C3 এর আগে একটা মাইনাস আসছে। তার মানে কোনো একটা সহগুণক হচ্ছে তার যে অনুরাশিটা আছে সেই অনুরাশির একটা চিহ্ন থাকবে। অনুরাশি যদি কোনো একটা চিহ্ন থাকে তখন সেটাকে কি বলবো? আমি সহগুণক বলবো। ওকে, এটা হচ্ছে কথা। আচ্ছা আমি সমস্যাটা আসলে কি হয়েছে একটু দেখি, ফিক্স করতে পারি কিনা, ভিডিও পিন করে দিলে যায় কিনা। আচ্ছা আচ্ছা এখন কি গেছে উপরের ওই যে এটা তোমরা যেটা কথা না না আর তাই? একটা এক্সট্রা চলে আসছে। তিনটা একটা চলে আসছে। হায় হায় রে। আচ্ছা আচ্ছা একটু দেখি, ওয়েট, কি যে হয়েছে। আচ্ছা ওয়েট, স্ক্রিনটা শেয়ার দিয়ে দিই। আমি জানি না, আমার বাসা আজকে নেটে খুবই ডিস্টার্ব করতেছে। সেইবার কি আগের মতোই? এবার ঠিক আছে, এবার ঠিক আছে। আচ্ছা আমি জানি না কি হয়েছে কিন্তু ঠিক হয়ে গেল, কিছু বুঝলাম না। আচ্ছা যাই হোক, আসো। সো কোফ্যাক্টর জিনিসটা বুঝতে পারছো? কোফ্যাক্টর সহগুণক, মানে সহগুণক যেটা বললাম যে জি ভাই বুঝেছি। সহগুণক হচ্ছে অনুরাশি বের করা, অনুরাশি তো বের করা আগেই শিখছো। সহগুণক হচ্ছে জাস্ট তার আগে একটা তুমি প্লাস বা মাইনাস বসাবা। তুমি একটা অনুরাশির আগে প্লাস বা মাইনাস বসালে তুমি কি পাচ্ছ? সহগুণক পাচ্ছ, ঠিক আছে? সো আমরা পরেরটাতে যাই। আচ্ছা এইবারের যে প্রপার্টিটা পড়াবো এই প্রপার্টিটা মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে? কেন মোস্ট ইম্পর্টেন্ট বলতেছি, কারণ এই প্রপার্টিটা আমি প্রত্যেকটা নির্ণয়কে ব্যবহার করবো, প্রত্যেকটা। আমি এমন কোনো সিঙ্গেল নির্ণয় বাদ যাবে না যেটার মধ্যে আমি এই প্রপার্টিটা ইউজ করবো না, প্রত্যেকের মধ্যে আমি এই প্রপার্টিটা ইউজ করবো। তো এই প্রপার্টিটা আসলে কি বলতেছে, তো চলো দেখি। আচ্ছা ধরো বারবার একই টাইপের এক্সাম্পল আসে ঘুরে ফিরে। যাই হোক, নির্ণায়কের মধ্যে আমরা বিভিন্ন ধরনের অপারেশন করতে পারি। So, কি ধরনের অপারেশন? চলো আমরা একটা নির্ণায়ক আগে নেই। ধরো A1 B1 C1 A2
এতবার যে লিখলাম A2 B2 C2 A3 B3 C3 ওকে। এই যে ধরো আমার একটা নির্ণয়, এখন আমি চাইলাম যে প্রথম কলামটাকে আমি চেঞ্জ করব, সো আমি এভাবে লিখবো কলাম 1 প্রাইম, কলাম 1টাকে আমি চেঞ্জ করব। কিভাবে চেঞ্জ করব? ধরো আমি একটা কাজ করলাম, কলাম 1 প্রাইমকে আমি এমন ভাবে চেঞ্জ করব যে কলাম 1 আর কলাম 2 এর যোগফল তার মধ্যে বসাবো। সো আমি এই আমার অপারেশনটা করব যে তার আমি অ্যালগরিদমটা লিখলাম বা তার প্ল্যানটা আমি এখানে লিখলাম। কলাম 1 এর সাথে আমি ধরো কলাম 2 ইনটু কলাম 2 এই কাজটা করলাম। মানে এটা দিয়ে কি বোঝাচ্ছে? এটা দিয়ে বোঝাচ্ছে আমার যে প্রথম কলাম আছে সে আর প্রথম কলাম থাকবে না, তার পরিবর্তে আমি কলাম 1 এর সাথে কলাম 2 এর 2 গুণকে যোগ করব, যোগ করে তারপর তার জায়গায় আমি এটা বসাবো। ওকে, এখন তাহলে আমার ডি নির্ণয়টা কি আসবে বলতো? ডি নির্ণয়কে A1 এর জায়গায় কি আসবে? A1 এর জায়গায় আসবে A1 যোগ 2 ইন্টু B1, A2 এর জায়গায় আসবে A2 যোগ 2 ইন্টু B2, A3 এর জায়গায় আসবে A3 যোগ 2 ইন্টু B3, আর বাকি সবাই কিন্তু আগের মতোই থাকবে B1 B2 B3 C1 C2 C3। এখন আমার এই প্রপার্টিটা আমাকে বলতেছে আমি যদি একটা নির্ণায়কের ভিতরেই কোনো একটা কলাম থেকে অন্য একটা কলামকে বাদ দেই, বিয়োগ করে তারকে আমি রিপ্লেস করি, অথবা কোনো একটা সারি থেকে আরেকটা সারিকে আমি যোগ করি বা আরেকটা সারিকে আমি বিয়োগ করি, বিয়োগ করলেও আমার নির্ণায়কের মানের কোনো পরিবর্তন হবে না। তার মানে এইটা এই নির্ণায়কের মান যদি হয় 2, বলতো এই নির্ণায়কের মান কত হবে? এর মানও হবে 2। তোমরা কি এই প্রপার্টিটা বুঝতে পারছো? এখানে বলতেছে যে নির্ণায়কের মধ্যে এই কাজটা করা যায়, আশ্চর্যজনকভাবে করা যায়, যে তুমি একটা রো থেকে অন্য যে 2টা বা 3টা রো থাকবে তাদেরকে তুমি যোগ বা বিয়োগ করতে পারবা, এবং শুধু যোগ বা বিয়োগ না, চাইলে তাদের সাথে কোনো কিছুকে গুণ করে যোগ বা বিয়োগ করতে পারবা। করলেও আমার নির্ণায়কের মানের কোনো পরিবর্তন হবে না। এই জিনিসটা আমাদের বারবার বারবার ইউজ করতে হবে, এই জন্য এই প্রপার্টিটা ভালোভাবে বুঝো ভাইয়ারা, কারণ আমি আজকে লাস্টের দিকে যে 2টা অঙ্ক করাবো তখন ওটা তোমাদের বুঝতে অনেক ইজি হবে। তোমরা কি বুঝতে পারছো যে মেইন কাজ কি হইলো? যে একটা রো বা কলামকে আমি তাহলে চেঞ্জ করে তার জায়গায় আমি তার পরিবর্তিত রো বা কলাম বসাইতে পারি। আচ্ছা ভাই, একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলো। ওইখানে আমি লিখছি C1 প্লাস 2 ইন্টু C2, আমি এভাবে লিখতে পারবো C2 প্লাস 2 ইন্টু C2? C2 যোগ 2 মানে তুমি C2 এর সাথে C2 কে যোগ করবা, তাই তো? জি ভাইয়া। না, এটা করলে তো এটা করলে নির্ণায়কের মান চেঞ্জ হয়ে যাবে। অন্য কোনো সারিকে যোগ করতে হবে ওই সারির সাথে, বুঝতে পারছো? অন্য কোনো সারি বা কলামকে ওই নির্ণায়কের সারি বা কলামের সাথে যোগ বিয়োগ করলেও নির্ণায়কের মানে কোনো চেঞ্জ হবে না। তোমার কাছে এখানে এই দেখো 3টা কলাম ছিল, 3টা সারি ছিল, এদেরকে তুমি চাইলে একজনকে আরেকজন থেকে বিয়োগ করতে পারো, একজনকে আরেকজন থেকে যোগ করতে পারো। তুমি যদি নিজেদের মধ্যে যোগ বিয়োগ করো ওই নির্ণায়কের মানের কোনো চেঞ্জ হবে না। এবং যোগ বিয়োগটা কি হবে? আসলে চেঞ্জ হয় না কেন? এটা হচ্ছে যে সবার মধ্যেই তো আসলে একই জিনিস যোগ বিয়োগ হয়, আলটিমেটলি কোনো চেঞ্জ হয় না, বুঝতে পারছো? নির্ণায়কের মধ্যে তো বিস্তার করলে তো আলটিমেটলি একই মানই আসে, সবার মধ্যেই যোগ বিয়োগ হয় একই জিনিস। সো এই জিনিসটাকে তোমরা বুঝতে পারছো, এটা কিন্তু বারবার বারবার ইউজ করবো আমি সামনে নির্ণায়কের প্রত্যেকটা ইয়াতেই বারবার ইউজ করবো, এটা ভালোভাবে বুঝা লাগবে। কোনো একটা নির্ণায়কের কোনো একটা সারি বা কোনো একটা কলাম থেকে আমি অন্য কোনো সারি বা অন্য কোনো কলামকে যোগ বা বিয়োগ করলেও ওই নির্ণায়কের মানের কোনো পরিবর্তন হবে না। আশা করি এই পর্যন্ত তোমরা বুঝতে পারছো। জি ভাই, বুঝছি। সো আমার খুব ইচ্ছা করতেছে দ্রুত এখান থেকে গিয়ে আরেকটা প্রপার্টি আছে, এই প্রপার্টিটা পড়ার তাড়াতাড়ি আমরা ম্যাথে যাবো, কারণ বেশি থিওরিটিক্যাল প্যাচাল মানে তোমরা তো নতুন ইন্টারভিউ উঠছো, তো তোমাদের বেশি ভালো লাগবে না আমি জানি। যখন আমরা এই থিওরিগুলো কেন শিখে দিচ্ছি, কারণ কিছুটা তো জানা লাগবে, জানা লাগলে এরপরে যখন আমি জিনিসগুলো অ্যাপ্লাই করবো, অ্যাপ্লাই করতে করতে আমরা এই প্রপার্টিগুলো আত্মস্থ করবো, এই প্রপার্টিগুলো আমাদের একদম মাথার মধ্যে গেঁথে ফেলবো, কিভাবে আমরা এগুলো অ্যাপ্লাই করবো, অনেক বেশি বেশি প্র্যাকটিস করবো, তখন দেখবো আস্তে আস্তে এগুলো আর ভুলবো না। আর ম্যাক্সিমাম প্রপার্টি এমনি বোঝা যায়, 2-1টা জিনিস একটু মাথায় রাখা লাগে। সো আমি আরেকটা লাস্ট প্রপার্টি, ঠিক আছে, সম্ভবত এটাই লাস্ট প্রপার্টি, তো আমি এটা দেখাই তোমাদেরকে, এটার পরে আমরা 2-1টা ম্যাথ করবো, তো তখন দেখা যাবে যে কারা কত ভালো প্রপার্টিটা বুঝতে পারছে। ধরো এটা আমাদের লাস্ট প্রপার্টি। এই প্রপার্টিটা বলতেছে যে আমার ধরো একটা নির্ণায়ক আছে এরকম A1 যোগ আলফা 1, A2 যোগ আলফা 2, A3 যোগ আলফা 3। আমি যখন পড়াবো তখন তোমরা অবশ্যই খাতা কলম সাথে রেখো, এই জিনিসগুলো পারলে নোট করো, বুঝছো? এগুলো যদি নোট না করো তুমি এগুলা ক্লাস শেষ হওয়ার পর তুমি অনেকজনের সাথে অনেক কথা বলবো, আস্তে আস্তে এগুলো ভুলে যাবে মাথা থেকে, তোমার দেখবা
আবার কষ্ট আর আমি তো এক্সাম নিই কয়দিন পর পর, এটা জানো। এই নির্ণায়ক ম্যাট্রিক্স নির্ণায়ক শেষ হলে আমি তো ফাংশনটা পড়াই আমি একটা বড় একটা এক্সাম দিব। সো তখন খারাপ করবো এখানে। সো এই দেখো এইও আমি একটা ডিটারমিনেন্ট লিখলাম। এইটাকে চাইলে আমি দুইটা ডিটারমিনেন্ট আকারে লিখতে পারবো। কিভাবে লিখতে পারবো চলো আমি সেটা দেখাই। আগে এক্সাম্পল দেখাই, তারপর তোমরা নিজেরাই বুঝবে। যোগ আচ্ছা, তোমরা একটু এর দিকে তাকাও। আমার কাছে হচ্ছে এই ডি একটা নির্ণায়ক ছিল, ডি। এই নির্ণায়কের ফার্স্ট যে এলিমেন্টগুলো, সেই এলিমেন্টগুলো কিন্তু দুইটা এলিমেন্টের যোগ আকারে ছিল। ঠিক আছে, ফার্স্ট এলিমেন্টটা দুইটা এলিমেন্টের যোগফল আকারে ছিল। ওকে, নির্ণায়কের এই প্রপার্টিটা আমাকে বলতেছে যদি কোনো একটা কলাম অথবা সারি বরাবর এলিমেন্টগুলো যদি দুইটা এলিমেন্টের যোগফল বা বিয়োগফল আকারে থাকে, তুমি চাইলে তাকে দুইটা নির্ণায়কের যোগফল বা বিয়োগফল আকারে লিখতে পারো। আমার এই এলিমেন্টটা কি মাঝখানে যোগ ছিল না? সো আমি যেটা করছি, প্রথম এলিমেন্ট A1 A2 A3 কে রেখে আমি একটা নির্ণায়ক বানাইছি, বাকি দুইজনকে চেঞ্জ করি নাই, কারণ তারা তো আসলে যোগ বিয়োগ আকারে নাই। এরপরে আমি মাঝখানে একটা প্লাস সাইন দিছি। কেন? কারণ হচ্ছে α1 α2 α3 আর A1 A2 A3 এর মাঝখানে প্লাস সাইন ছিল। তো প্লাস সাইন দিয়ে আমি দ্বিতীয় আরেকটা নির্ণায়ক লিখছি, এবং ওই নির্ণায়কে আমি এরপরে প্রথম কলাম বরাবর A1 কে না লিখে আমি লিখছি α1 α2 α3, আর সেকেন্ড আর থার্ড কলামকে আমি সেম রাখছি। তো এই দুইটা নির্ণায়কের মান আলাদা আলাদা ভাবে বের করে যোগ করলে তুমি যেটা পাবা, এই প্রথম নির্ণায়ককে ডিরেক্ট বিস্তার করলে তুমি একই মান পাবা। এটা হচ্ছে আমার এই প্রপার্টিটা আমাকে এটাই বলতেছে যে কোনো একটা নির্ণায়কের কোনো কলাম বা সারি যদি দুইটা তুমি যদি তোমার দুই তিনটা এলিমেন্টের যোগফল বা বিয়োগফল আকারে থাকে, তুমি তাদেরকে দুই তিনটা নির্ণায়কের যোগফল বা বিয়োগফল আকারে লিখতে পারো। দেখো আমার এই প্রথম কলামটা দুইটা এলিমেন্টের যোগফল আকারে ছিল, প্রথম কলাম পুরোটা আমি পুরো দুইটা নির্ণায়ক বানায় ফেলছি। যদি এখানে তিনটা থাকতো যোগ β1 থাকতো, আমি তিনটা নির্ণায়ক বানাইতে পারতাম। এখানে যোগ দিয়ে আমি এখানে চাইলে এভাবে বানাইতে পারতাম β1 β2 β3 b1 b2 b3 c1 c2 c3। ওকে, তো তোমরা কি এটা বুঝতে পারছো? এই প্রপার্টিটা বুঝতে পারছো? যদি আমার কোনো একটা কলাম বা কোনো একটা সারির বরাবর এলিমেন্ট গুলা দুইটা সারি বা দুইটা কলামের যোগফল বা বিয়োগফল আকারে থাকে, তাদেরকে চাইলে দুই বা তার অধিক নির্ণায়কের যোগফল প্লাস বিয়োগফল আকারে লেখা যায়। এই প্রপার্টিটা সবার কাছে ক্লিয়ার? এটাই কিন্তু লাস্ট প্রপার্টি। সবাই ক্লিয়ার যদি বলো, আমি সবগুলা প্রপার্টি আবার একটু সবার কাছ থেকে শুনবো। শোনার পরে আমি আজকে লাস্ট দুইটা ম্যাথ করাবো। দুইটা ম্যাথ করাইলে 5টার মধ্যে আমরা ক্লাস শেষ করে দেবো। জি ভাই, ক্লিয়ার। সবাই বুঝতে পারছো? দুইটা এলিমেন্টের যোগফল আকারে ছিল, তাদেরকে আমি দুইটা নির্ণায়কের যোগফল আকারে লিখছি। ওকে, সবাই একটু রেসপন্স করো, আমি সবার থেকে শুনি। শোনার পরে আমি ম্যাথে যাই। সবাই কি বুঝছো? ইউসা বুঝতে পারছো? না, এটা বুঝো নাই? আমি ছিলাম না। আচ্ছা, ইউসা তুমি খেয়াল করো, আমার টি একটা নির্ণায়ক। এই নির্ণায়কের প্রথম কলাম বরাবর ভুক্তিগুলো বলো তো কেমন, বা এলিমেন্টগুলো কেমন? A1 যোগ α1 না, A2 যোগ α2, A3 যোগ α। জি। দেখি প্রথম কলাম বরাবর একটা ভুক্তির জায়গায় এখানে আসলে একটা ভুক্তি আছে, বাট দুইটা ভুক্তির যোগফল আকারে আছে, তাই না? ইউসা, জি। প্রথম বরাবর দেখো, প্রথম কলাম বরাবর একটা কলামে তিনটা করে এলিমেন্ট আছে। তো প্রথম এলিমেন্টটা দুইটা এলিমেন্টের যোগফল আকারে আছে না? মনে করো আমি 8কে আমি লিখলাম 5 যোগ 3, লিখতে পারি না? 8কে তো 5 যোগ 3 আকারে লিখতে পারি, বাট 5 যোগ 3 আসলে তো 8কেই বোঝাচ্ছে। সো A1 আর α1 আসলে একটা এলিমেন্ট কি বোঝাচ্ছে, বাট ওই একটা এলিমেন্ট দুইটা এলিমেন্টের যোগফল আকারে আছে না? জি। সো যদি তোমার কোনো নির্ণায়কের কলামে অথবা সারিতে এলিমেন্টগুলো যদি দুইটা এলিমেন্টের এভাবে যোগফল আকারে থাকে, তুমি চাইলে ওই পুরো নির্ণায়কটাকে দুইটা নির্ণায়ক বানাইতে পারবা, দুইটা নির্ণায়কের যোগফল আকারে লিখতে পারবা অথবা বিয়োগফল আকারে লিখতে পারবা। এই যে দেখো ভাইয়া কি করছি, A1 A2 A3 কে আমি আলাদা রাখছি প্রথম কলাম বরাবর, আর B1 B2 B3 এভাবে। আবার এদের মাঝখানে যোগ কি ছিল? A1 এর সাথে α1 যোগ ছিল না, A2 এর সাথে α2 যোগ ছিল। আমি α1 α2 α3 কলাম বিশিষ্ট আমি আর বাকিগুলা বিশিষ্ট আমি আরেকটা নির্ণায়ক বানাইলাম।
এই দুইটা নির্ণায়ককে যোগ করলে আমি বলতেছি আগের নির্ণায়কটাই পাবো আমি। এটা হচ্ছে আরেকটা প্রপার্টি। যদি কোনো কলাম বা যদি কোনো সারির প্রত্যেকটা এলিমেন্ট যদি দুই বা ততোধিক এলিমেন্টের যোগফল অথবা বিয়োগফল আকারে থাকে, তাহলে তুমি ওই পুরা নির্ণায়কটাকে দুই বা ততোধিক নির্ণায়কের যোগফল বা বিয়োগফল আকারে লিখতে পারো। তোমরা কি ক্লিয়ার? ইউসা বুঝতে পারছো এবার? জি। আসলে বুঝতে পারছো? আমরা কিন্তু ম্যাথে যাবো, হ্যাঁ। এগুলো ইউজ করতে হবে। আদিব বুঝতে পারছো? আচ্ছা। জি ভাইয়া। আজমাইন কি অবস্থা, বুঝতে পারছো সবগুলো প্রপার্টি? আজমাইন কি আছে? ও তো সারা শব্দ নেই। ওকে, আচ্ছা ভাইয়া, এইখানে আরেকটা প্রপার্টি দাও, এটা কিভাবে আসলো বুঝি নাই। কোনটা? 1/mn, তারপরে যে থাকে। এটা একটু ভাই আমি ছবি তুলে দিচ্ছি। বইয়ে 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 দেওয়া। জি ভাইয়া। ওকে, তাহলে আমি আলোচনা করতেছি, সমস্যা নেই। এগুলো অবশ্য আসতো আমার সামনে, যদি কখনো আসতো আমি হয়তো আলোচনা করতাম। যাই হোক, আমি দেখতেছি এটা বুঝে নেব। 1/mn। ও আচ্ছা, বুঝছি। কোনো অনুভূতি একই আলিফ, এই প্রবলেমটা তো আমি অলরেডি আলোচনা করছি। এটা হচ্ছে গিয়ে কোনো একটা নির্ণায়কের কোনো একটা সারি থেকে অপর কোনো সারিকে যোগ বা বিয়োগ করা যায়, ওটাই বলছে আর কি। ভাইয়া আরেকটু ক্লিয়ার হয়নি আমার কাছে। আমি তোমাকে জিনিসটা একটু এক্সপ্লেন করতেছি। মানে আমি যেটা বলছি শর্টকাটে, ওরা একটু ওটার সাথে আরেকটা প্রপার্টিকে পেঁচায় দিচ্ছে। আমি ওই বই আমার কাছে আছে, সমস্যা না, আমি বই থেকে জিনিসটা লিখে দেখাই। প্রথমত ওরা কি বললো দেখো, ওরা এখানে A1 B1 C1 একটা ম্যাট্রিক্স, বুঝতেই পারতো, এখানে ডিটারমিনেন্ট আছে। সো ওরা যেটা করছে, কই গেল, এই ধরো বি হচ্ছে কি আমার A1 A2 A3 B1 B2 B3, আমার কি স্ক্রিন চলে গেছে, তোমরা দেখতেছো? দেখা যাচ্ছে ভাইয়া, ক্লিয়ার দেখা যাচ্ছে। আমার এখানে দেখাচ্ছে যে আমার স্ক্রিন নাই, স্ক্রিন চলে গেছে। আচ্ছা তো আচ্ছা এখন আসছে, আমার এখানে দেখাচ্ছে। যাই হোক, সমস্যা নাই, আমি বলি। দেখো, এটা ছিল আমার নির্ণায়ক। এখন আমি বলছিলাম কি, একটা আমি তোমাকে ওই যে 2 দিয়ে গুণ দিয়ে দেখাইছিলাম, বুঝছো? সো ওরা এখানে আমি বলতে চাচ্ছি কি, এখানে যে কোনো একটা কলাম থেকে যে কোনো একটা সারিকে তুমি বাদ দিতে পারবে, ঠিক আছে? সো যে কোনো একটা কলাম থেকে যে কোনো একটা সারিকে বাদ দিতে পারবো। আমি কি বলছিলাম, অপারেশনের কথা বলছিলাম, যে যে প্রথম কলামকে আমি চেঞ্জ করব, অন্য কোনো কলামে যোগফল বা বিয়োগফল আকারে লিখে আমি চেঞ্জ করব, তাই তো? সো ধরো আমি এখানে কলাম 1 কে চেঞ্জ করবো। ওরা বইয়ের মধ্যে যেটা করছে, কলাম 1 কে কিভাবে করছে, কলাম 1 কে হচ্ছে ওরা কলাম 1 যোগ সরি এম ইন্টু কলাম 2 করছে। আর ওরা দেখো কলাম 2 তে একটা অপারেশন করছে, কলাম 2 এর অপারেশনটা হচ্ছে এরকম করছে। কলাম 2 কে ওরা চেঞ্জ করছে, কলাম 1 কে চেঞ্জ করছে। কলাম 2 কে ওরা চেঞ্জ করছে কিভাবে, কলাম 2 মাইনাস n ইন্টু কলাম 3। সো তুমি যদি এই কাজটা করো, এই কাজটা করলে তুমি কি পাবা, কাজটা করলে তুমি কলাম 1 এর জায়গায় কি পাবা বলো তো? A1 এর সাথে কি পাবা? A1 প্লাস MB1। m ইন্টু, সরি, এখানে কলাম 2, হ্যাঁ কলাম 2 করলে মানে A1 m ইন্টু B1, তাই তো? এরপর তুমি A2 জি ভাই। পাবা m ইন্টু B2, A2 যোগ m ইন্টু B2, তো এইভাবে। আর কলাম 2 কে ওরা চেঞ্জ করছে, সো
কলাম 2 থেকে n ইনটু কলাম 3 বিয়োগ দিছে, তাই তো? সো b1 থেকে কি বিয়োগ যাবে? n ইনটু c1, n ইনটু c1, মানে কলাম 2 থেকে n ইনটু কলাম 3 বিয়োগ যাবে। তো কলাম 2 থেকে n ইনটু কলাম 3 বিয়োগ যাবে। সো কলাম 2 এ b1 আছে প্রথম এলিমেন্ট থেকে কলাম 3 এর প্রথম এলিমেন্ট হচ্ছে c1, এই c1 কে আমি n গুণ করে বিয়োগ দিব। সো b2 থেকে n ইনটু c2 বিয়োগ দিব, b3 থেকে n ইনটু c3 বিয়োগ দিব। আর কলাম 3 কে চেঞ্জ করা নাই, c1 c2 c3 আগের মতোই আছে, ঠিক আছে? ওকে, সো এই কাজটা যদি তুমি করো, আচ্ছা আমার না এখানে বারবার দেখাচ্ছে, আমার এটা বলতেছে চলে গেছে আবার। তোমরা কি স্ক্রিন দেখতে পারতো? তো দেখতে পাচ্ছি, কিন্তু আগের আপনি যেটা বলছেন সেটার সাথে মিলছে না। আবার আসছে? জি ভাই, এবার আসছে। আমি বুঝলাম না কি হয়েছে, আমার ওয়াইফাই এত ডিস্টার্ব করতেছে আজকে। আচ্ছা যাই হোক, সো আমি বলছিলাম যে তুমি যদি একটা ম্যাট্রিক্সের ভিতরে এই ধরনের কোনো অপারেশন করো, ঠিক আছে, যোগ বিয়োগ এক করো, তাহলে ওই ম্যাট্রিক্সের নির্ণায়কের কিন্তু কোনো চেঞ্জ হয় না, ঠিক আছে? তুমি যদি একটা ম্যাট্রিক্সের একটা কলামকে আরেকটা কলামের সাথে যোগ করো প্লাস আরেকটা কলাম থেকে বিয়োগ করো, তোমার ম্যাট্রিক্স এই নির্ণায়কের মানের কিন্তু কোনো পরিবর্তন হবে না। কিন্তু এখানে একটা ঝামেলা আছে। এখানে একটা ঝামেলা কি, তুমি যখন কোন একটা জিনিসকে তুমি সেকেন্ড যে কলামটা আছে সেটাকে তুমি এম দিয়ে গুণ দিতেছো না, তুমি সেকেন্ড কলামের জি ভাইয়া। এম দিয়ে গুণ দিচ্ছ, তার মানে তোমাকে ওই পুরা নির্ণায়কের বাইরে একটা এম লিখতে হবে। থার্ড কলামের ফার্স্ট কলামের প্রত্যেকে এম দিয়ে গুণ, সেকেন্ড কলামের প্রত্যেকে এম দিয়ে গুণ দিয়ে যোগ করতেছো এর সাথে। আবার দেখো থার্ড কলামের প্রত্যেকে তুমি এন দিয়ে গুণ দিচ্ছ, তার মানে তোমাকে এন কে বাইরে নিয়ে আসতে হবে। তুমি যদি গুণ না দিতা, শুধুমাত্র এমটাকে তুমি বাদ দিতা, ধরো আমি এখানে এমটা বাদ দিয়ে দিলাম, এম গুলা বাদ, তাহলে এই নির্ণায়কের মানের কিন্তু কোনো চেঞ্জ হবে না, আগের নির্ণায়ক আর থাকবে। তার মানে একটা রো বা কলামকে চাইলে আমি আরেকটা রো বা কলাম থেকে যোগ বা বিয়োগ করতে পারি, বিয়োগ করলেও আমার নির্ণায়কের মানের কোনো পরিবর্তন হয় না। আর যদি গুণ করো, সেম পরিমাণ জিনিস তোমাকে ভাগ দিয়ে দিতে হবে। তুমি যদি এম দিয়ে পুরো নির্ণায়কের যে কোনো একটা কলাম, একটা সারিকে বা কলামকে গুণ করো, আবার এম দিয়ে তোমাকে ভাগ দিয়ে দিতে হবে, কারণ জিনিসটা তো আর ব্যালেন্স হবে না, তাই না? তখন তো মানের পরিবর্তন হয়ে যাবে। বুঝা গেছে? এটুকু জি ভাই, বুঝেছি। কি পার্থক্য? এবার চলো আমরা একটা ম্যাথ করি। আর নির্ণায়কের ক্ষেত্রে অপারেশন কিন্তু পুরোপুরি আমার নিজের উপর, আমি যেভাবে চাই সেভাবে অপারেশন করতে পারি, এক একজন এক একভাবে নির্ণায়কের অপারেশন করে। তো তোমরা নিজেরা অনেক বেশি ক্রিয়েটিভ হইলে দেখবা যে আমি একটা ম্যাথ যদি 5 লাইনে করাই, তোমরা ওইটা হয়তো বা এমন হইতে পারে তোমরা 2-1 লাইনে করে ফেলতে পারো। সো নির্ণায়ক শুরু করার আগে আমি তোমাদেরকে নির্ণায়কের ব্যাপারে একটা নোট লিখে দিতে চাই। এটা যদি মাথায় রাখো, নির্ণায়ক তোমাদের জন্য ইজি হবে, মানে এই যে মাথায় রাখাটা দরকার। এটা হচ্ছে যে কি, আমাকে আমার যখন যে স্যারের কাছে পড়ছে, ওই স্যার এভাবে একটা নোট লেখাইছিল যে উনি বলছিল আজ থেকে ম্যাট্রিক্স নির্ণয় করার ক্ষেত্রে এই জিনিসটা মাথায় রাখতে হবে, আজ থেকে আমার জীবনের একটাই লক্ষ্য ভাই, যে কোনো মূল্যে রো বা কলামে দুটি শূন্য আনতে চাই। তুমি যখন একটা নির্ণায়ক দেখবা, সেই নির্ণায়ককে তুমি যদি কোনোভাবে, আমরা তো প্রথমেই বললাম যে একটা রো থেকে একটা রোকে বিয়োগ করা যায়, আর একটা কলাম থেকে একটা কলামকে বিয়োগ করলেও নির্ণায়কের মানে কোনো পরিবর্তন হয় না। এই প্রপার্টিগুলো আমাদের এই জন্যই লাগবে। এখন তুমি একটা নির্ণায়কে কেউ একজন মনে করো ডিরেক্ট বিস্তার করলো, তো তার অঙ্ক অনেক বড় হবে। কিন্তু আমি যদি কোনোভাবে একটা রো থেকে আরেকটা রোকে বিয়োগ করে, বা একটা কলাম থেকে আরেকটা কলামকে বিয়োগ করার কারণে আমি নতুন যে নির্ণায়কটা পাবো, সেই নির্ণায়কটার মধ্যে যদি দুইটা জিরো চলে আসে, তাহলে কিন্তু আমার কাজ অনেক ইজি হয়ে যাবে। কারণ তখন তুমি যে দুই জায়গায় জিরো আসবে, সেই জিরো বরাবর যদি তুমি বিস্তার করো, তোমার নির্ণায়ক কিন্তু অনেক ছোট হয়ে যাবে, তুমি অনেক দ্রুত অ্যান্সার পাবা। তাহলে আমাদের টার্গেট কি? আমাদের টার্গেট হচ্ছে আমরা যে কোনো মূল্যে, আমরা যখন এখন এক্সাম্পলে যাবো, তখন তোমাদের এই জিনিসটা খুব ভালোভাবে মাথায় রাখতে হবে, যে কোনো মূল্যে আমরা যে রো বা যে কলাম বরাবর আমরা বিস্তার করতে চাচ্ছি, সেইখানে দুইটা জিরো আমাদেরকে আনতেই হবে, মাস্ট। দুইটা জিরো অথবা একটা জিরো আমাদের আনতে হবে। আনার পর যখন আমি বিস্তার করব, তখন আমাদের নির্ণয়টা অনেক দ্রুত মিলবে, নাহলে কিন্তু দ্রুত অ্যান্সার মিলবে না।
সো তোমরা এই জিনিসটা তাহলে নোট করতে পারো বা মাথায় রাখতে পারো, এটা করার সময় মাথায় রাখবে সবসময়। তো আমরা বইয়ের একটা ম্যাথে যাই, চলো। তো আমি প্রথম ম্যাথ যেটা দেখতেছি সেটা হচ্ছে, সো আমি প্রথম ম্যাথ করাই, তোমরা ম্যাথ করার জন্য প্রস্তুত কিনা দেখি, সবাই আছে কিনা। হ্যাঁ সবাই আছে। তো আমরা ফার্স্ট ম্যাথে চলে যাই, দেখি। আমি প্রথমে একটা নির্ণায়ক লিখি, 1 1 1 1 1 1 p স্কয়ার p টু দি পাওয়ার 4। এখন কোশ্চেনে বলছে এই নির্ণায়কটা ইজ ইকুয়াল টু, দেখাইতে হবে আমাদের p ইন্টু p মাইনাস 1 ইন হোল স্কয়ার ইন্টু p স্কয়ার মাইনাস 1। তো কোশ্চেনে আমাদেরকে বলছে যে এই নির্ণায়কটাকে বিস্তার করলে এই জিনিসটা আসবে, সেটা আমাদেরকে দেখাইতে বলছে। ওকে, কারণ আমরা কিভাবে বিস্তার করব? আমরা কি ডিরেক্ট বিস্তার করে দিব? ডিরেক্ট বিস্তার করলে কিন্তু অ্যান্সার নাও মিলতে পারে। সো আমরা এখানে আমি যে লাস্টে যে কথাটা বলছি ওই জিনিসটা আমি মাথায় রাখবো, যে আমাকে রো আর কলামে দুইটা জিরো আনতে হবে। যদি দুইটা জিরো আমি কোনোভাবে আনতে পারি, তারপরে যখন আমি বিস্তার করব তখন আমার অঙ্কটা খুব দ্রুত মিলে যাবে। এখন আমি তোমাদের কাছে একটু শুনি, দেখি। ইউষা, তুমি আমাকে একটু বলো, তুমি যদি রো আর কলামে জিরো আনতে চাও, সো তুমি কিভাবে একটা রো থেকে একটা রোকে বিয়োগ করলে জিরো আনতে পারবা, যে কোনো রো অথবা যে কোনো কলাম বরাবর? কোনো আইডিয়া? না, আর কেউ কি বল? জিরো আনতে চাইলে হ্যাঁ জিরো মানে আমার হচ্ছে গিয়ে দেখো, এই যে আমি তো বিস্তার করতে হবে, কোনো হয়তো প্রথম রো বরাবর করবো, নাহলে প্রথম কলাম বরাবর বিস্তার করবো। আমি যদি কোনোভাবে যে বরাবর আমি বিস্তার করতে চাচ্ছি সেই বরাবর যদি আমি দুইটা জিরো নিয়ে আসতে পারি, আমার অঙ্কটা অনেক দ্রুত মিলবে। সো এখন আমার টার্গেট হচ্ছে কোনো বরাবর জিরো আনা যায় কিনা। জিরো আনার জন্য আমি অলরেডি নির্ণায়কের প্রপার্টি, তো তোমাদের এই জন্য আমি প্রপার্টিগুলো পড়াইছি, এই জন্য যে প্রপার্টিগুলো আমাদের কাজে লাগাইতে হবে। প্রপার্টির মধ্যে কি বলছি, একটা রো থেকে আরেকটা রোকে চাইলে বিয়োগ করা যায়, বিয়োগ করলেও নির্ণায়কের মানের কিন্তু কোনো পরিবর্তন হবে না। ওকে, সো আমি চাইলে একটা রো থেকে একটা রোকে বিয়োগ করতে পারি, অথবা একটা কলাম থেকে একটা কলামকে বিয়োগ করতে পারি। এখন তুমি আমাকে বলো, একটা কলাম থেকে একটা কলামকে বিয়োগ করে কি কোনোভাবে জিরো আনা যায়? আলিফ মনে হয়। ভাই আমি একটু শেয়ার করি। হ্যাঁ আলিফ বল। ভাই আমার কাছে দুইটা জিনিস মনে হচ্ছে, একটা হচ্ছে কি C1 মাইনাস C2, C2 মাইনাস C3, আরেকটা হচ্ছে ভাই R1 মাইনাস R2, R2 মাইনাস R3 নাকি? হ্যাঁ হইছে, আদিবের হইছে। সো আমি যারা, ওরা এখন একদমই প্রথম, ও বুঝবে না, এটাই স্বাভাবিক। আমি এই ম্যাথটা আমি পুরোটা নিজে নিজে করে দিব, এরপর আশা করি কিছুটা ইজি হবে জিনিসটা, যে প্রপার্টিগুলো শিখছি, প্রপার্টিগুলো যে এখানে ইউজ করতেছি সেটা বোঝা যাবে। তো আমি ধরো আমি প্রথমে কলামের কাজটা করলাম। আমার দেখো, হ্যাঁ ইউসা তুমি মনোযোগ দিয়ে শুনো প্রত্যেকটা কথা। আমার কলাম আছে, ঠিক আছে, এই কলামটাকে আমি রাখতে চাচ্ছি না, আমি চাচ্ছি এটাকে চেঞ্জ করব। কিন্তু আমার তো নির্ণায়কের মান তো চেঞ্জ করা যাবে না, নির্ণায়কের এমন ভাবে আমি চেঞ্জ করবো যেন নির্ণায়কের ভ্যালু চেঞ্জ না হয়। সো ওইটা চেঞ্জ করার শর্ত হচ্ছে আমি C1 প্রাইম, মানে আমি নতুন একটা C1 আমি আনবো। এই নতুন C1টা আমি ভাইয়া হ্যাঁ আমি নরমালি করে আমার মিলাই গেছে। হ্যাঁ মিলবে তো, নর্মালি করলেও মিলবে, কিন্তু আমরা এগুলো হচ্ছে ট্রেনিং, ঠিক আছে, আমরা এই ট্রেনিংটা নিচ্ছি এই জন্য, যেন খুব কঠিন কঠিন অঙ্ক যেগুলো আমরা নর্মালি করলে মিলবে না জীবনে, ওই অঙ্কগুলো আমরা কিভাবে করবো টেকনিকগুলো শিখতেছি আমরা। সো যেমন দেখো, আমি প্রথম কলামটাকে আমি চেঞ্জ করব। কিভাবে চেঞ্জ করব? C1 থেকে C2 কে বিয়োগ দিব, বিয়োগ দিয়ে যে বিয়োগ ফলটা হবে সেটা আমি প্রথম কলাম বরাবর রাখবো। এইটা করলে আমার কিন্তু কোনো নির্ণায়কের মানের কোনো পরিবর্তন হবে না। তোমরা যদি আমার ওই প্রপার্টিটা মনে রাখো, ওই প্রপার্টির মধ্যে আমি বলছিলাম যে একটা কলাম থেকে একটা কলামকে বিয়োগ দেওয়া যায়, বিয়োগ দিয়ে ওই কলামে রাখা যায়, রাখলেও কোনো চেঞ্জ হবে না। তার মানে আমি কলাম 1 থেকে কলাম 2 কে বিয়োগ দিব, যে বিয়োগ ফলটা আসবে সেই বিয়োগ ফলটা কোথায় রাখবো? সেই বিয়োগ ফলটা আমি কলাম 1 প্রাইমে রাখবো। ওকে, এরপর আমি কলাম 2 কেও চেঞ্জ করবো। তোমার যদি ইচ্ছা হয় তুমি কলাম 2 কে চেঞ্জ না করো, তুমি রো 1 কে, তোমার ইচ্ছা, ঠিক আছে, তোমার পুরোপুরি স্বাধীনতা আছে তুমি কিভাবে করবা বা কিভাবে করবা না। তো আমার মতো করে করতে হবে কোনো কথা নাই, বাট আমি তোমাদেরকে বিভিন্ন মেথডগুলো দেখাচ্ছি কিভাবে তোমরা নির্ণায়ক নিয়ে তোমরা করবা আর কি, প্রসিড করবা বিভিন্ন অঙ্কে।
সো দেখো আমি কলাম 2 প্রাইমকে চেঞ্জ করব। তো কিভাবে চেঞ্জ করব? আমি বলতেছি কলাম 2 থেকে, সো কলাম 2 থেকে কলাম 3 কে বিয়োগ দিব। বিয়োগ দিলে যে বিয়োগ ফলটা থাকবে সেই বিয়োগ ফলটা আমি কলাম 2 এর মধ্যে বসাবো। এখন ইউসা আমাকে একটু বলো, কলাম 1 থেকে যদি কলাম 2 কে আমি বিয়োগ করি তাহলে এই প্রথম এলিমেন্টের জায়গায় কি থাকবে? কলাম 1 থেকে কলাম 2 কে বিয়োগ করব, বিয়োগ ফলকে কলাম 1 এর জায়গায় রাখবো। তাহলে বলো তো কলাম 1 এর প্রথম জায়গায় কি আছে? প্রথম এলিমেন্ট কে 1, কলাম 2 এর প্রথম এলিমেন্ট কে 1 1 থেকে 1 কে বিয়োগ করলে কত হয়? 0 এই জিরোটা কোথায় রাখবো? আমি আমার নতুন কলামে রাখবো, নতুন কলামের প্রথম এলিমেন্টের জায়গায় রাখবো। ওকে, এবার বলো কলাম 1 এর সেকেন্ড এলিমেন্ট কে 1, কলাম 2 এর সেকেন্ড এলিমেন্ট কি 1, P পি বিয়োগ করলে কি আসবে? 1 মাইনাস পি, 1 মাইনাস 1 minus P এই নতুন কলাম, যে কলাম C1 প্রাইম, C1 প্রাইম কি আমার নতুন 1 minus P square 1 মাইনাস পি স্কয়ার, এই হচ্ছে আমার। এবার কলাম 2 কেও আমি চেঞ্জ করছি না, নতুন কলাম 2 পাবো। এখন কিন্তু আর আগের কলাম 2 লিখবো না, নতুন কলাম 2 লিখবো। তো নতুন কলাম 2 প্রাইম কি হবে বলতো? 1 থেকে 1 বিয়োগ কলাম 2 থেকে কলাম 3, 0 তাহলে আবারও এখানেও একটা জিরো চলে আসবে। এই আমার টার্গেট কি ছিল? দুইটা জিরো আনা, আমি কিন্তু দুইটা জিরো নিয়ে আসছি। এবার 0 হ্যাঁ কত দ্রুত মিলবে? আর পি থেকে পি স্কয়ার বিয়োগ দিলে কি আসবে? P minus P square যদি পি কমন নিয়ে কি আসবে? 1 মাইনাস পি। 1 minus P এবার বলতো পি স্কয়ার মাইনাস পি টু দি পাওয়ার 4, যদি পি স্কয়ার কমন নিয়ে কি আসবে? P square 1 minus P পি square স্কয়ার 1 মাইনাস পি স্কয়ার। এই তো। আর থার্ড কলাম কি আমি চেঞ্জ করছি? কলাম 3 কে কি আমি চেঞ্জ করছি? no করি না, তাহলে ওইটার মতোই আমি লিখবো। ওকে, 1 P square পি P স্কয়ার পি টু দি পাওয়ার 4। P to the power আমি 4 অপারেশন করার পরে এই যে আমি একটা প্রপার্টি ছিল না আমাদের, প্রপার্টিটা আমি ইউজ করলাম, ইউজ করে আমি এই জিনিসটা আনছি। এইবার তুমি আমাকে বলো ইউসা, যদি আমি প্রথম রো বরাবর বিস্তার করি নির্ণায়কটাকে, আমার নির্ণায়কটা অনেক ইজি হয়ে যাবে। কিভাবে ইজি হয়ে যাবে? কারণ প্রথম দুইজন কিন্তু জিরো, ওই বরাবর সহগুণগুলো জিরো হয়ে যাবে। চলো এবার আমরা লিখবো প্রথম রো 1 বরাবর বিস্তার করে পাই। ওকে, সো দাঁড়াও আমি একটা পেজ বাড়াই, আমার পেজ মনে হয় শেষ হয়ে গেছে। আর দুটো পেজ নেই, ঠিক আছে। চলো এবার আমরা প্রথম রো বরাবর বিস্তার করবো, ঠিক আছে? এই বরাবর আমরা বিস্তার করবো। ওকে, এই বরাবর বিস্তার করলে প্রথম এলিমেন্ট কে বলতো? 0, 0 নিলে কি আসবে? p 1 মাইনাস p আর p স্কয়ার ইনটু p স্কয়ার ইনটু 1 মাইনাস p স্কয়ার ইনটু p টু দি পাওয়ার 4। বাট এটা লেখা না, P to the power 4 এটা লেখা না লেখা একই কথা না, কারণ আগে তো 0 আছে। জি এই জন্যই আমি তোমাদের বলছি যে তোমরা যে কোনো মূল্যে রো আর কলামে দুইটা জিরো আনবা। যদি জিরো আনতে পারো তোমাদের নির্ণায়কটা অনেক ছোট হয়ে যাবে। তার মানে এই জিনিসটা না লিখলেও আমার কোনো সমস্যা নেই। পরেরটা কি আসবে বলো তো? -0 ইনটু, এটাও 0 ওইটাও তো জিরো হবে আলটিমেটলি। তার মানে এই দুইটা হ্যাঁ নাও লিখতে পারি। তো না লিখলে আমার অঙ্কটা অনেক কম ক্যালকুলেশনে হয়ে যাবে না, অল্প কিছু লাইন জি ওটা মিলে যাবে। তাহলে আমার শুধুমাত্র লাস্টের রোটা 1 1টা নিয়ে কাজ করবো। তাহলে 1 এর চিহ্ন কি বলতো? প্লাস, মাইনাস প্লাস, 1 এর চিহ্ন কিন্তু প্লাস। প্লাস তাহলে +1 যদি নেই, নিলে এবার বলো তোমার কি থাকতেছে? এই রো এই কলাম 1 minus P 1 মাইনাস পি আর 1 মাইনাস পি স্কয়ার into প্লাস পি ইনটু 1 মাইনাস পি নাকি? হ্যাঁ আর এখানে কি থাকতেছে? পি ইনটু 1 মাইনাস পি নাকি? আর এখানে থাকতেছে জি স্কয়ার ইনটু 1 মাইনাস 1 প্লাস পি ইনটু 1 মাইনাস পি। ঠিক আছে না? জি এই হচ্ছে কি আমার নতুন নির্ণায়ক। বিস্তার করার পরে এই নির্ণায়কটা আসছে। এবার এটাকেও আমি 2/2 নির্ণায়ক হয়ে গেছে। এবার এটাকে আমি বিস্তার করব। বিস্তার করার আগে চলো আমি আরেকটু সহজ করি। আমি তোমাকে বলছি যে নির্ণায়কের যে কোনো একটা রো বা যে কোনো একটা কলাম থেকে চাইলে জিনিস কমন নেওয়া যায়। এবার বলতো প্রথম রো বরাবর কি কমন নেওয়া যায় বলতো? প্রথম রো বরাবর 1 minus p 1 minus P 1 মাইনাস পি কমন নিয়ে বাইরে নিয়ে আসলাম। তো আমার কি থাকে বলতো? 1 থাকে, P এখানে পি থাকে, 1 আছে 1 প্লাস পি থাকবে, 1 মাইনাস পি থাকবে, আর কি থাকবে এখানে? পি স্কয়ার ইনটু 1 প্লাস পি ইনটু 1 মাইনাস পি নাকি? 1 মাইনাস পি। এবার বলো তো সেকেন্ড রো থেকে কি কমন নেওয়া যায়? ভাইয়া 1 plus p 1 minus p হবে। হ্যাঁ, তাহলে 1 প্লাস পি 1 মাইনাস পি দুইটাই কমন নেওয়া যায় না? 1 প্লাস পি 1 মাইনাস পি কে একসাথে কি লেখা যায়? 1 মাইনাস পি স্কয়ার। হুম ঠিক আছে, তাহলে আমি চাইলে 1 মাইনাস পি তো আগেই ছিল, আর নতুন আমি কাকে কমন নিলাম? 1 মাইনাস পি স্কয়ার কে কমন নিয়ে আসলাম।
কমন নিয়ে আসলে আমি তোমাকে বারবার বলতেছি নির্ণায়কের ক্ষেত্রে যে কোনো একটা রো বা যে কোনো একটা কলাম, যে কোনো একটা কিছুকে বাইরে যদি গুণ দাও সেটা যে কোনো একটা রো বা যে কোনো একটা কলামে যাবে, আর যদি কমন নাও যে কোনো একটা রো অথবা যে কোনো একটা কলাম থেকে কমন দিতে হবে। এই জন্য আমি প্রথম রো থেকে কমন দিলাম, এবার সেকেন্ড রো থেকে আমি কমন দিলাম। কমন দেওয়ার পর আমার আলটিমেটলি কি থাকতেছে বলতো 1p, এখানে কি থাকতেছে, এখানে কিন্তু 1 থাকতেছে কারণ আমি দুইটাই বাইরে নিয়ে আসছি, 1 মাইনাস পি স্কয়ার বাইরে নিয়ে আসছি। এখানে কি থাকতেছে বলতো পি স্কয়ার থাকতেছে না, পি স্কয়ার থাকতেছে। এবার কি বলো আমি কি আর কিছু কমন নিতে পারি? ইউসে একটু বলো তো আর কিছু কমন নেওয়া যায়? উপরে সেকেন্ড কলাম থেকে কিছু কমন নেওয়া যায় কিনা দেখো তো। বেশ কি কমন না যায়? পি কমন নেওয়া যাবে, পি কেও বাইরে নিয়ে আসলাম, পি ইন্টু 1 মাইনাস পি ইন্টু 1 মাইনাস পি স্কয়ার। এবার কি থাকে বলতো, এই ডিটারমিনেন্টে কি থাকে 1 1 1 আর পি। এইবার আমি বিস্তার করবো, আমি চাইলে প্রথমে বিস্তার করতে পারতাম, কিন্তু এটা হচ্ছে কি আমাদের টেকনিক যে আমরা জিনিসগুলোকে সহজ করবো তারপরে বিস্তার করবো যেন আমাদের ক্যালকুলেশন কম হয়। তাহলে পি ইন্টু 1 মাইনাস পি ইন্টু 1 মাইনাস পি স্কোয়ার। এইবার যখন আমি বিস্তার করবো কি হবে, এই পি এর সাথে 1 গুণ হবে, এটার সাথে 1 p আর 1 পি মাইনাস 1, তাই না? p minus 1 হুম। আচ্ছা এই হচ্ছে কি আমি এখন হচ্ছে এই জিনিসটা পাইলাম। এবার আমরা দেখি আমাদের প্রমাণ করতে বলছে কি, আমাকে প্রমাণ করতে বলছিল পি ইন্টু পি মাইনাস 1 হোল স্কোয়ার ইন্টু, দেখো আমরা যদি উপরে যাই আমাদের প্রমাণটা চলে আসছে, প্রমাণ বলতে পি ইন্টু পি মাইনাস 1 হোল স্কোয়ার ইন্টু পি স্কোয়ার মাইনাস 1, তাই তো? দেখো আমাদের অলমোস্ট প্রমাণটা চলে আসছে। আমরা একটা কাজ করি, এই যে 1 মাইনাস পি থেকে যদি একটা মাইনাস কমন নিই তাহলে কি আসবে বলতো? 1 মাইনাস পি থেকে একটা মাইনাস কমন নিলাম, মাইনাস পি ইন্টু পি মাইনাস p মাইনাস 1 আসবে না? 1 মাইনাস পি মাইনাস কমন দিলে পি মাইনাস 1, ঠিক আছে? এবার বলতো 1 মাইনাস পি স্কয়ার থেকে একটা মাইনাস কমন নিলাম তাহলে কি আসবে? পি স্কয়ার মাইনাস 1 না? আর হ্যাঁ আগে একটা মাইনাস উঠবে তাহলে এ মাইনাস প্লাস হয়ে যাবে না? প্লাস প্লাস পি মাইনাস 1। তাহলে এইবার বলতো কি আসে অ্যানসার? আলটিমেটলি পি ইনটু এই যে এ পি মাইনাস 1 আর এ পি মাইনাস 1 কি হবে? p হ্যাঁ মাইনাস 1 হোল p স্কয়ার, minus 1 হোল স্কয়ার। এটা পি স্কয়ার মাইনাস 1। এই আমাদের প্রুফ হয়ে গেছে, তাহলে আমরা বলতে পারবো প্রুফ। তো এটা ছিল একটা স্যাম্পল প্রবলেম। আমি আজকে বেসিক্যালি বেশি কিছু করাই নাই, আমরা কালকে আমরা মানে অনেক ম্যাথ প্র্যাকটিস করবো। নেক্সট ক্লাস যেটা থাকবে এটা পুরো 1.5 ঘন্টা 2 ঘন্টা শুধু ম্যাথ প্র্যাকটিস করবো। তো আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করবো যে তোমরা আজকে যে যে প্রপার্টিগুলো পড়াইছি এই প্রপার্টিগুলো তোমরা একটু ফিল করবা, প্রপার্টি প্রত্যেকটা বুঝবা, কারণ তোমরা আসলে বুঝতেই পারতেছো যে এই প্রপার্টিগুলো আমি আবার বারবার ইউজ করবো। আমরা কিন্তু কলাম চেঞ্জ করছি, রো চেঞ্জ করছি, এবং কলাম আর রো কিভাবে চেঞ্জ করে, কিভাবে চেঞ্জ করলে জিরো আসে, সে এই জিনিসগুলো তোমাদের বুঝতে হবে। কারণ কি ওই জিনিসগুলো না বুঝলে তোমরা অঙ্কগুলোকে অনেক কঠিন বানায় ফেলবে, নির্ণায়কের সহজ অঙ্কগুলোকে তোমরা অনেক কঠিন বানায় ফেলবে, তোমাদেরকে দেখবা অঙ্ক মিলবে না। বুঝতে পারছো? দেখবা অঙ্ক মিলবে না। এমনিতে এই অঙ্কটা তোমাদের কাছে কেমন মনে হয়েছে? এই জিনিসটা প্রমাণ বা নির্ণায়কের প্রমাণটা তোমরা বুঝতে পারছো যে কিভাবে আসলে করার টেকনিকটা কি বুঝতে পারছো কিনা? আমরা যে আসলে জিরো আনতে হবে, আমাদের টার্গেট হচ্ছে জিরো আনা। কোনো জায়গায় জিরো আনার পরে যখন আমি বিস্তার করবো তখন কিন্তু আমার বিস্তারটা ইজি হয়ে গেল না? জিরো আনা ছাড়া যখন তুমি বিস্তার করবে তখন কিন্তু দেখবা তোমার বিস্তারটা অনেক বড় হবে, ক্যালকুলেশন অনেক বড় হবে। বাট জিরো আনার কারণে দেখো আমার প্রথম জিরো বরাবর কোনো গুণ ভাগ করা লাগে না, দ্বিতীয় জিরো বরাবর কিছু করা লাগে না, জাস্ট আমি 1 এর জন্য করছি, একজনের জন্য হিসাব করছি। একটা 3/3 ডিটারমিনেন্ট জাস্ট আমি একজনের জন্য হিসাব করছি, তাই না? আমার অঙ্ক কিন্তু অনেক সহজে শেষ হয়েছে। সো আমরা আজকে কি কি শিখলাম আমরা আবার একটু সামারি করি। আমরা প্রথমে শিখলাম যে একটা নির্ণায়কে যদি কোনো 1 2 3 এভাবে কোনো একটা নির্ণায়ক দেওয়া থাকে, ভিতরে কোনো ভ্যালু দেওয়া থাকে, আমরা ডিরেক্ট তাকে কিভাবে বিস্তার করতে পারি। সো একটা নির্ণায়কের বিস্তার করা শিখছি প্রথমত। দ্বিতীয়ত শিখলাম আমরা একটা নির্ণায়কের বিভিন্ন ধরনের প্রপার্টি শিখছি, যে প্রপার্টিগুলোকে কিভাবে ইউজ করা লাগে, কখন একটা নির্ণায়কে জিরো হয় বা কখন নির্ণায়কে চেঞ্জ করা যায়, কি চেঞ্জ করা যায়, কোনটা চেঞ্জ করা যায় না, কোনটা চেঞ্জ করা যায়, সহগুণক কি, অনুরাশি কি, এগুলা শিখলাম। তারপরে আমরা কিভাবে একটা ডিটারমিনেন্টকে আমরা ডিটারমিনেন্টটা অঙ্কগুলো কিন্তু আমাদের কোনো মান বের করতে দেন, আমাদের ডিটারমিনেন্টের অঙ্কগুলো আমাদেরকে প্রমাণ করতে দেয়। তো দেখাও যে এই ডিটারমিনেন্টটা ইজ ইকুয়াল টু এই জিনিসটা, বা এই ডিটারমিনেন্টটা ইজ ইকুয়াল টু আরেকটা জিনিস, অমুক তমুক একটা জিনিসকে আরেকটা জিনিস দেখাইতে বলে, শো করতে বলে বা প্রুফ করতে বলে। সো আমাকে যখন একটা জিনিস প্রমাণ করতে বলবে তখন আমি আসলে প্রমাণটা শুরু করব কিভাবে, সেই জিনিসটা আমরা শিখলাম। কিভাবে শুরু করব? আমরা প্রথমেই বিস্তার করব, আমরা বোকাদের মতো প্রথমেই বিস্তার করব না, আমরা প্রথমে আগে জিরো নিয়ে আসবো, রো বা কলামে আমরা জিরো নিয়ে আসবো। যখন আমরা জিরো নিয়ে আসতে পারবো তারপরে গিয়ে আমরা বিস্তার করবো। সো জিরো আনার পরে বিস্তার করলে আমাদের বিস্তারটা অনেক সহজ হবে, আমরা প্রমাণটা খুব সহজে আনতে পারবো। সো এই ছিল আজকের ক্লাসের সামারি। তোমাদের কাছে ইয়া হচ্ছে তোমরা এই বইয়ে সহজ সহজ ডিটারমিনেন্ট গুলো নিজের একটু ট্রাই করতে পারো। নেক্সট ক্লাসে আমরা আরো অনেকগুলো ডিটারমিনেন্ট করবো, করার পরে ইনশাআল্লাহ ডিটারমিনেন্টটা তোমাদের কাছে একটু ইজি হবে। আমরা আরো 2টা ক্লাস নেবো ডিটারমিনেন্টের উপর,
ইনশাআল্লাহ বইয়ের ডিটারমিনেন্টের প্রচুর ম্যাথ এবং ডিটারমিনেন্ট পরীক্ষা সবসময় আসে, সো আমরা ডিটারমিনেন্টের সব ধরনের ম্যাথ সলভ করার চেষ্টা করবো। তো নেক্সট ক্লাস কোনোভাবে মিস করো না, আর আজকের ক্লাসের প্রত্যেকটা থিওরি তোমাদের ভালোভাবে জানা লাগবে। না জানলে তোমরা নেক্সট ক্লাসে দেখবা যে কি আমি অনেক কিছু করাই ফেলবো, একটা থেকে একটা লাইনে কিভাবে গেছি তোমরা লাইনগুলো ধরতে পারবে না। সো আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই। তোমরা একটু ক্লাস শেষে থাকো, আমার একটু কথা আছে তোমাদের সাথে। আমি রেকর্ডটাকে অফ করি।